অ্যাজ এ লেম্যান আমি একজন প্রথম ইনভেস্টর, আমার বয়স 24 বছর। এই যে জায়গাটা, এই জায়গা থেকে যদি আমাকে শুরু করতে হয়, কিভাবে আমরা শুরু করতে পারি? আপনার সঙ্গে আমার 2 মিনিট 3 মিনিট কথা না বলে আমি সাজেশনটা দিতে পারবো না, এবং এখানে Okay. অনলাইনের সঙ্গে অফলাইনের পার্থক্য। অনলাইন 24-25 বছরের ছেলেটি, তাকে ইন্টারেস্ট রেট কম হলেও যাওয়া উচিত, কিন্তু ওটা যেন ফোর্সফুল সেভিংস হয়। ওকে, কথার কথা, মানে আইআইটি আইএম তারাও জানে যে স্টক মার্কেট পড়ে গেলে এটা ইনভেস্টমেন্টের টাইপ, কিন্তু করে উঠতে পারে খুব প্র্যাকটিক্যালি কম লোক। কিন্তু আমার ডিউটি হচ্ছে কি, আমি 1-to-1 একজনের সঙ্গে বসে তার বিহেভিয়ারটাকে যদি চেঞ্জ করতে পারি 1% হলেও, দেন এটা ওনাকে ওয়েলথ ক্রিয়েটে 100% সাহায্য করে। মানুষ আজকাল 2 লাখ 3 লাখ টাকা ইনকাম করছে, কিন্তু হয়তো তার জীবনযাত্রা এমন একটা জায়গায় চলে যাচ্ছে যে সে হয়তো কোনোভাবেই ইএমআই এর চক্কর থেকে বেরোতে পারছে না। ইএমআই একবার ট্র্যাপে জড়িয়ে গেলে বেরিয়ে আসা খুবই কঠিন, এবং ডিফল্ট হয়ে গেলে কোনো পেমেন্ট, তখন যে ইন্টারেস্টটা আসে এটা অনেক হাই ইন্টারেস্ট। জন্যই বলা হয় যে ইনভেস্টার উইদাউট ইনভেস্টমেন্ট অবজেক্টিভ ইজ জাস্ট লাইক আ ট্রাভেলার উইদাউট ডেস্টিনেশন। রাইট, মানে স্টক মার্কেট ওয়ান টাইপ অফ আপনি ফাঁদ হিসেবেও বলতে পারেন। স্টক মার্কেট যারা ওয়ান টাইপ অফ ফাঁদ, যদি আমি না বুঝে করি, না বুঝে চলে। এক্সপ্লোর উইথ দীপদত্ত এই চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। প্রত্যেক দিন আমাদের কাছে যে সমস্ত অতিথিরা আসছেন তারা কিন্তু স্ব ক্ষেত্রে খুব ভালোভাবে প্রতিষ্ঠিত। এক্সপ্লোর উইথ দীপদত্ত এই চ্যানেলে আপনারা শুনতে পাচ্ছেন প্রত্যেক দিন নতুন নতুন ধরনের ইনফরমেশন, যে তথ্য আমাদের, আপনাদের এবং সকলের জীবনকে এক সঠিক পথে পরিচালিত করতে পারে। আজকে আমাদের চ্যানেলে যিনি অতিথি হিসেবে আছেন তিনি হলেন মিস্টার জয়ন্ত চৌধুরী। ওয়েলকাম মিস্টার জয়ন্ত চৌধুরী। থ্যাংক ইউ। আপনার পরিচয় হিসেবে আমরা বলতে পারি আপনি প্রথমত এমবিএ স্টুডেন্ট ছিলেন, অ্যান্ড তারপরে আপনি এখন সার্টিফাইড ফিনান্সিয়াল অ্যাডভাইজার। প্ল্যানার। তো সার্টিফাইড ফিনান্সিয়াল প্ল্যানার, এই যে ব্যাপারটা, এই ব্যাপারটা এক্স্যাক্টলি কি? মানে আপনি হঠাৎ করে একজন এমবিএ স্টুডেন্ট থেকে আপনি এই যে শুরু করলেন ফিনান্সিয়াল প্ল্যানিং করতে, এবং প্রত্যেক মানুষেরই আপনি ফিনান্সিয়াল প্ল্যানিং যে করে দিচ্ছেন আজকাল, এই জিনিসটা আপনি কিভাবে শুরু করলেন, কেন শুরু করলেন, মানে এটার ব্যাপারে যদি আপনি একটু ভালো করে আমাদের বলেন। হ্যাঁ, একদম। অ্যাকচুয়ালি এন্টারপ্রেনারদের যে লাইফ হয়, তাদের যে মেন ফোকাস, যে একটা কোনো পেইন পয়েন্ট সেটাকে আইডেন্টিফাই করা এবং তার সলিউশন দেওয়া। তো আমি যখন এমবিএ কমপ্লিট করি, তার আগে ইকোনমিক্সে ওই ম্যাথামেটিক্স, এবং এতে আমরা অনেক জিনিস শিখেছি যেগুলো ইনফ্লেশন ক্যালকুলেশন, ব্যাংক রেট, এগুলো নিয়ে হিসাব করা। তো ব্যাপারটা আমার ইন্টারেস্টিং লেগেছিল। তারপর যখন আমি এমবিএ করি, আমার এমবিএর সাবজেক্ট ছিল ইন্স্যুরেন্স অ্যান্ড রিস্ক ম্যানেজমেন্ট, ফিনান্সিয়াল রিস্ক আর কি। তো ডিটেলে বুঝতে পারি যে কী ধরনের ফিনান্সিয়াল রিস্ক থাকে। তারপর আমি একটা হেলথ ইন্স্যুরেন্স কোম্পানিতে অ্যাজ আ ম্যানেজার জয়েন করি, এবং ভাবছিলাম যে বেশ কিছু বছরের এক্সপিরিয়েন্স নেওয়ার পর আমি ওই জবটা কুইট করে বিজনেস শুরু করব একটা নিজের। তো কোভিড এসে গেল, তখন এই ব্যাপারটা আরও শক্ত হলো, মনের দিক থেকে ব্যাপারটাকে আরও মেনে নিলাম। তখন আমি দেখলাম যে আরটু কিছু ভালো মতো জেনে ব্যাপারটা করলে ভালো হয়, কারণ অনেকের কষ্টের উপার্জন করা টাকা পয়সা, সেগুলোকে নিয়ে আমি প্ল্যানিং করব, সেগুলোকে আমি গাইড করব। তো কোভিডের সময় আসছে, সেরকম কিছু করার ছিল না, মোটামুটি সবাই বাড়িতে। তো আমি সার্চ করে দেখলাম যে এই সেক্টরে হায়েস্ট ডিগ্রি কী আছে, কি হতে পারে। তখন আমি জানতে পারি এই সার্টিফাইড ফিনান্সিয়াল প্ল্যানার এই ডিগ্রিটার সম্বন্ধে। এটা ফিনান্সিয়াল প্ল্যানিং বোর্ড ইউএসএ এফপিএসবির ডিগ্রি, এবং ইন্ডিয়া ছাড়াও তখন 26টা কান্ট্রিতে ভ্যালিড ছিল, এখন আরও বেশি হয়েছে। তো ডিউরিং কোভিড, এই লকডাউন ফেজে আমি এটা নিয়ে পড়াশোনা করি। আমরা কোচিংও করতাম, অনলাইনে আমাদের ক্লাস হতো। তো যখন সব এই লকডাউনের ফেজটা চলে গেল, তখন পরীক্ষা হয়, এবং সেই মুহূর্তে
ওই 2500 প্লাস সিএফপিস ইন্ডিয়াতে ছিল এবং এখন 3000 সামথিং সিএফপিস হবে। নট এরা প্রত্যেকে যে এজেন্ট বা অ্যাডভাইজার তা নয়, বিভিন্ন ব্যাংকের প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্ট, তাদেরও কাছে আমি দেখেছি দে আর সিএফপিস। তো এটা শুধুমাত্র একটা সেল করার বিষয় নয়, এটাই আমরা অনেক স্ট্রাকচার্ড ওয়েতে অনেক ডিটেলে ব্যাপারগুলো জানতে পেরেছি এই সিএফপি সম্বন্ধে। তারপর আমি আমার কোম্পানি ফর্ম করে ব্যাপারটাকে আরও ভালো তো মতো করার এখন চেষ্টা আপনি করছি। ফুল টাইম ফিনান্সিয়াল প্ল্যানার। একদম, আমি একদম ফুল টাইম ফিনান্সিয়াল প্ল্যান। তো এই যে আপনি প্রথমত আপনার জীবনযাত্রাটা বললেন, আপনি কিভাবে শুরু করলেন এটা বললেন। এবার আমাকে একটা জিনিস বলুন যে এই যে আপনি শুরু করলেন, শুরু করতে গিয়ে কী ধরনের সমস্যার সম্মুখীন আপনাকে হতে হয়েছে? আপনার নিজের জীবনের কি কোনো আর্থিক ভুল হয়েছিল, সেখান থেকে কি আপনি শিখেছেন, এরকম কিছু হয়েছে? কিছুটা তাই বলতে পারেন, কারণ অ্যাকচুয়ালি যে সমস্যাগুলো ফেস করি সেটারই সলিউশন প্রোভাইড করতে হবে। তো সমস্যা হিসাবে যেটা ফেস করি আমরা, যে সঞ্চয়ের জায়গা বলতে ব্যাংক, পোস্ট অফিস, বিমা, এগুলোই আমাদের চোখের সামনে আসে। আর কখনো কখনো হয়তো প্রচুর রিটার্ন হবে এই আশায় মানুষ স্টক মার্কেটে যায়। মানে ওয়ারেন বাফেট স্যারের একটা কথা আছে যে অনেকে হয়তো প্রচুর টাকা নিয়ে স্টক মার্কেটে ইনভেস্ট করতে আসে উইথ জিরো এক্সপিরিয়েন্স, যখন মার্কেট থেকে এক্সিট করে তখন লটস অফ এক্সপিরিয়েন্স উইথ জিরো মানি। ব্যাপারটা ঠিক উল্টে যায়। তো এই যে প্রবলেমটা, রিস্ক যেখানে আছে রিওয়ার্ডও সেখানে আছে। এই রিস্ক রিওয়ার্ড আমি কিভাবে ব্যালেন্স করব, এর জন্য কতটা টাইম হাতে নিয়ে আসা উচিত, তো এইটাই হচ্ছে গিয়ে আমাদের কালচারের বিষয়। আমরা এটাই বুঝি যে আপনি যদি একদিনের জন্য টাকা রাখবেন, 7 দিনের জন্য টাকা রাখবেন, হতে পারে কম ইন্টারেস্ট রেট, কিন্তু গ্যারান্টেড জায়গায় রাখুন। যখন আমার হাতে অনেক সময় আছে তখন আমি সাবজেক্ট টু মার্কেট রিস্ক কি মার্কেটে ডাইরেক্ট ইনভেস্টমেন্ট করতে পারি উইথ ক্যালকুলেটিভ রিস্ক। রিস্কটাকে আমি কখনোই অ্যাভয়েড করতে পারি না, ইট ক্যান বি মিনিমাইজড। কারণ আমি যদি খাটের মধ্যে চাদরের তলায়ও টাকা রাখি সেটাতেও রিস্ক আছে, ক্যাশ পকেটে পুরো ক্যারি করব তাতেও রিস্ক আছে, কারোর কথায় একটা বেনামি জায়গা ভালো রিটার্ন দেবে বলছে সেখানে ইনভেস্ট করে দিলাম, সেটাতেও রিস্ক আছে। কোনটা আমি নিতে পারবো, কোনটা নেওয়া উচিত, কোনটা গভর্নমেন্টের রুলস অ্যান্ড রেগুলেশনসের মধ্যে আছে, এগুলোই সামনে তুলে ধরাটা আমাদের কাজ। বাহ, অসাধারণ। মানে আমরা এখানে বুঝতে পারছি একটা জিনিস যে আমরা যদি মিস্টার জয়ন্ত চৌধুরী এনাদের মতো মানুষদের সাথে আমরা যদি কাজ করি তাহলে আমরা কিন্তু পেনাল্টির যে জায়গাটা, আমরা কিন্তু টাকা নিয়ে রিওয়ার্ড পেতে পারি, পেনাল্টির জায়গাটা অনেকাংশে রিডিউস হয়ে যেতে পারে, মানে অনেক কমে যাবে আমাদের কাছে। এটা একটা খুব ভালো জিনিস। এবার আমরা কোশ্চেনে যাই। আমরা অনেকটা জিনিস আপনার থেকে জানলাম। এবার আমাকে একটা জিনিস বলুন যে অনেক সময় আমরা দেখি যে এমন কোনো টিপস যদি আপনি বলেন যে যেটা আমাদের লাইফ চেঞ্জ করতে পারে এই ইনভেস্টমেন্ট সেগমেন্টে, কিছু আপনি কি আমাদের গাইড করবেন? নিশ্চয়ই। যেরকম হচ্ছে গিয়ে আমি যদি দেখি কেউ যুদ্ধে যাচ্ছে, তাহলে হাতে ঢালও আছে এবং তলোয়ারও আছে, রাইট। এই দুটোর কম্বিনেশনটা খুব প্রয়োজন। আমি ওয়েলথ ক্রিয়েশনের দিকে খুবই নজর দিলাম কিন্তু ওয়েলথ প্রোটেক্ট করলাম না, সেক্ষেত্রে Right. বিরাট প্রবলেম হতে পারে। যেরকম আমার পরিচিত একজন ভদ্রলোক ব্যবসায়ী, 40 বছর বয়স যখন ওনার, তখন আমার সঙ্গে ওনার পরিচয় হয়। উনি বলেছিলেন 50 বছর বয়সে আমি একটা ভালো টাকা জমিয়ে নেব এবং তারপর আমি ব্যবসা থেকে সরে আসবো। আমি এত প্রেশার নিয়ে ব্যবসা করবো না, তখন আমার রিটায়ার্ড লাইফ শুরু হবে। ব্যবসায়ীতে অ্যাজ সাচ কোনো রিটায়ারমেন্ট এজ হয় না। উনি নিজের মতো ক্যালকুলেশন করেছেন। তো যখন উনি ক্যালকুলেশন করে ইনভেস্টমেন্ট শুরু করলেন, তো এক্সপেক্টেড আমি ওনাকে যেরকম বলি উনি সেইভাবে শুরু করেন এবং ঠিকঠাক চলছিল। উনি খুব ডিসিপ্লিন ইনভেস্টার, কোনো সময় আমি দেখিনি যে কোনো মাসের পেমেন্ট উনি স্কিপ করে গেছেন, প্রত্যেক খুব সুন্দরভাবে উনি চালাচ্ছিলেন। এবার আমি ওনাকে বলি যে আপনি সবই তো করছেন, আপনার হেলথ ইন্স্যুরেন্স, লাইফ ইন্স্যুরেন্স ব্যাপারটা একটু ভেবেচিন্তে দেখুন। কিন্তু উনি খুবই অ্যাগ্রেসিভ ইনভেস্টার, যে না ঠিক আছে ও আমি সামলে নেব, যদি সমস্যা হয় শারীরিক কোনো আপাতত নেই, আমি ম্যানেজ করে নিতে পারবো। তো ঠিক 3টে বছর যাওয়ার পর একটা ঘটনা ঘটে। উনি যখন দোকানে যাচ্ছিলেন, একটি বাইকের তলায় একটা স্টোন চিপস পড়েছিল এবং ওটা প্রায় বুলেটের মতো স্পিডে এসে ওনার মাথায় আঘাত করে এবং ভেদ করে ঢুকে যায়। এবার যখন এই ঘটনাটা ঘটে তখন ইমিডিয়েট বেসিসে ওনাকে একটা সরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে ডাক্তার বলেন দেখুন, ভালো ইনফ্রাস্ট্রাকচার দেওয়া হসপিটালে যদি আপনি পারেন তো ট্রান্সফার করুন, আমরা তো কাউকে প্রেশারাইজ করতে পারি না। ওনাকে যখনই একটা বেসরকারি হাসপাতালে ট্রান্সফার করা হয় তখন ডাক্তারবাবু ওনার স্ত্রীকে বলেন যে আপনার স্বামীকে আমি সুস্থভাবে ঘরে পৌঁছে দিতে পারবো, এটুকু আমরা করতে পারি।
তখন ওনার স্ত্রী আমাকে পরে বলেন যে সেই মুহূর্তে আমি দাঁড়িয়ে ভাবছি যে ঘরে তো ফিরিয়ে দেবেন, ঘরটা আমার নিজের যে বাড়ি সেটাতেই ফিরবো নাকি কোনো ভাড়া বাড়িতে ফিরবো। মানুষটা প্রিয়, তাকে বাঁচানোর জন্য সে সব কিছু করতে পারে, কিন্তু টাকা পয়সার জোগান আসবে কোথা থেকে? তো ইমিডিয়েট বেসিসে ওনার ছেলের 14 বছর মতো বয়স, সে আমাকে ফোন করে ঘটনাটা জানায় এবং যা জমা টাকা ছিল ইমিডিয়েট বেসিসে উইথড্র করতে বলে। তো সেরকমভাবে করে দেওয়া হয়, উনি সুস্থ হয়ে ঘরে ফিরেও আসেন, বাড়িও নিজস্বই ছিল। তো তারপরে যখন ওনার সাথে আমার কথা হয়, উনি বললেন যে ভেবেছিলাম কি হলো আরেক কি। তখনই আমি নিজে প্রশ্ন করলাম যে আমরা বলি আমি ফিনান্সিয়াল প্ল্যানার কি অ্যাডভাইজার, আদৌ আমি কি পুরো ফিনান্সিয়াল অ্যাডভাইসটা করতে পেরেছি? এত বড় একটা ওয়েলথ উনি ক্রিয়েট করছিলেন যেটা আরও বড় জায়গায় যেত, ওটাকে প্রোটেক্ট করতে পারিনি। আমি একবার বলেছি, যেহেতু যখনই রিফিউজ করেছে আমি আর প্রেশারাইজ করিনি। হয়তো আমি কোনো জায়গা থেকে ওনাকে বোঝাতে অক্ষম হয়েছিলাম যে এই টাকাটা 1 সেকেন্ডের মধ্যে আপনার পকেট থেকে অন্য পকেটে চলে যেতে পারে। রাইট। তো সেইরকম ঘটনা আমি খুব সামনে থেকে দেখেছি। এটা আমার কাছেও একটা শিক্ষা যে আপনি যেভাবে ওয়েলথ ক্রিয়েট করছেন সেটাকে প্রোটেক্টও করুন। এবং আরেকটা জিনিস হয় যে ধরে নিলাম আমি আমার পরিবারের একমাত্র আর্নিং মেম্বার, আমার এই ইনকামের ওপর আমার স্ত্রী, আমার ছেলেমেয়ের পড়াশোনা চলছে। তো আমি যদি নেক্সট 20 বছর ইনকাম করি, তার এগেনস্টে তাদের খরচা একটা হবে, ছেলেমেয়ের হায়ার এডুকেশান কি ডে টু ডে এক্সপেন্স। যদি আমি না থাকি তাহলে এটা কোথা থেকে আসবে? তারা কি সেম লাইফের যে স্ট্যাটাস মেনটেন করতে পারবে? হিয়ার কামস দ্য কনসেপ্ট অফ হিউম্যান লাইফ ভ্যালু। একটা লোক মাসে 50,000 টাকা ইনকাম করছে, মানে বছরে 6 লক্ষ টাকা। সে যদি 20 বছর এই টাকাটা রোজগার করে তাহলে পরিবার এটা পাবে। এবার 3 বছরের মাথায় যদি ওনার ডেথ বা ডিসেবিলিটি এসে যায়, তাহলে এই যে গ্যাপ এটা কোথা থেকে আসবে? এর ভিত্তিতে হিউম্যান লাইফ ভ্যালু ক্যালকুলেশনে লাইফ ইন্স্যুরেন্স হয়। এবং এই যে ইন্স্যুরেন্স, এটাকে বলা হয় লিভারেজ অ্যাসেট। প্রত্যেকটা অ্যাসেট ক্যাটাগরি থাকে, তার মধ্যে লিভারেজ অ্যাসেট হচ্ছে গিয়ে লিভার যেমন যন্ত্রের একটা পার্ট, কম বল প্রয়োগ করে বেশি বাধা অতিক্রম করা যায়, সেরকমই আমি একটা অ্যাসেট এখনও ক্রিয়েট করতে পারিনি কিন্তু ক্রিয়েট করতে চলেছি। এই ক্যালকুলেশনে আমার যে ইন্স্যুরেন্স ভ্যালু হবে, সাম অ্যাসিওর্ড বা সাম ইনশিওর্ড, তো সেইটা হচ্ছে গিয়ে আমার একটা লিভারেজ অ্যাসেট। আমি হয়তো বেঁচে থাকলে নেক্সট 60 বছর বয়স আমার হওয়া অবধি আমি 3 কোটি টাকা রোজগার করব, কিন্তু কালকেই যদি আমার ডেথ হয়ে যায় তো পরিবার তো এই 3 কোটির থেকে বঞ্চিত হবে। সেভাবে আমাকে 3 কোটির যদি আমি একটা টার্ম ইন্স্যুরেন্স একটা মিনিমাম ধরে নিলাম, তো সেটার প্রিমিয়াম হয়তো 3 কোটির 1% আমাকে ইয়ারলি দিতে হবে। তো সেটা কিন্তু আই অ্যাম ইনসিওরড, আমি ইনশিওর্ড। আবার কোনো কারণে ডেথ হয়ে গেল পরিবারে 3 কোটি পাবে। এবার এইটা হচ্ছে কি একটা ব্যক্তিগতভাবে একটা ছোট পরিবারের কথা মাইক্রো সেন্সে বললাম। এটাই যদি আমি একটা কোম্পানির ডিরেক্টরকে দেখি, তাহলে সে কী হবে, তার পরিবার হচ্ছে গিয়ে যেরকম স্ত্রী, বউ, বাচ্চা, কিন্তু অনেক এমপ্লয়ি আছে, তাকে ভিত্তি করে তার এই যে দূরদর্শিতা, তাকে সেটাকে ফলো করে কোম্পানিতে রয়েছে, কাজ করছে, স্বপ্ন দেখছে। তো তাদের পরিবারটাও তার এক্সটেন্ডেড ফ্যামিলি। ওনার কিছু হয়ে গেলে যাবে কোথায় এই লোকগুলো? তো তাদের ক্ষেত্রে এই রিস্ক মিনিমাইজেশনটা আরও ভালোভাবে আসে। যেরকম কি ম্যান ইন্স্যুরেন্স বলে একটা জিনিস হয়, কোম্পানির যে কি পার্সন, তার জন্য আমি যে ইন্স্যুরেন্স প্রিমিয়ামটা পে করব সেটা কোম্পানির এক্সপেন্সের কলামে আসবে, রেন্ট, ওয়েজ সেই কলামে। এবং আন্ডার সেকশন 37/1 ইনকাম ট্যাক্সের ছাড় পাওয়া যায়। তো এটা কর্পোরেট বেসিসে আমরা খুব কাজ করে থাকি। রিটায়ারমেন্ট প্ল্যানিং, ডিরেক্টরের যেরকম একটা স্যালারি থাকে সেরকম ডিরেক্টরের একটা রিটায়ারমেন্ট প্ল্যানিং ও প্যাসিভ ইনকাম হওয়া দরকার। সেক্ষেত্রে আমরা দেখি যে কোম্পানির খাতায় যে টাকাটা আছে ওটার থেকে যদি উনি ক্যালকুলেশন করে একটা নিজের রিটায়ারমেন্ট প্ল্যানিং করেন, তাহলে এই প্রিমিয়ামটাও এক্সপেন্সে উনি দেখাতে পারেন এবং পরে ট্যাক্স দিয়ে ওটা ওনার পার্সোনাল খাতায় চলে আসবে। আরেকটা জিনিস আছে MWP অ্যাক্ট, ম্যারিড ওমেন্স প্রপার্টি অ্যাক্ট। আমি ধরে নিলাম একজন এন্টারপ্রেনিউর, আমার লোন লায়াবিলিটি অনেক কিছু আছে, আমি দায় দেনা রেখে যদি কোনো কারণে আমার মৃত্যু হয়, তাহলে ইন্স্যুরেন্সের টাকাটা যে আমার নমিনি পাবে, ধরে নিলাম আমার স্ত্রী পেলো, ওটা 100% নন অ্যাটাচেবল, ব্যাংক কোনোভাবে ওটাকে ক্রুক করতে পারে না। স্পেশাল কেস 2-1টা আছে, কিন্তু ইন জেনারেল বলছি আমি। তো এটা খুব ভালো একটা সেফটির জায়গা। মানে ওয়েলথ ক্রিয়েশন নিয়ে আমরা অনেকেই চিন্তিত যে 14% কেন 15% তো এখানে পাচ্ছি। আমরা বুঝি না যে ওই 1%-এর রিস্ক কতটা। এবং এই যে ওয়েলথ ক্রিয়েশন হচ্ছে এটাকে প্রোটেক্টও তো করতে হবে। 1 সেকেন্ডে যদি একজনের থেকে আরেকজনের চলে গেল হাতে, তখন তো আমার ওয়েলথ আর আমার কাছে রইল না। অর্থাৎ আমরা এখান থেকে একটা জিনিস বুঝতে পারলাম যে শুধুমাত্র যে আমরা ওয়েলথ ক্রিয়েট করছি এটাই কিন্তু সব নয়। মানে আমি আজকে বেঁচে আছি, অ্যাক্টিভলি ইনকাম করছি, এটাই কিন্তু সব নয়। এর থেকেও বড় কথা হলো আমি যেন কালকেও যদি আমি বিছানায় শুয়ে যাই বা কোনো কারণে যদি আমার কোনো রকম সমস্যা সম্মুখীন আমাকে হতে হয়,
তাহলেও যেন আমার এই ইনকামটা কন্টিনিউ থাকে, যেটা আমরা এতক্ষণ শুনছিলাম প্যাসিভ ইনকাম, এটাকে আমরা বলি প্যাসিভ ইনকাম। তো প্যাসিভ ইনকাম এটা কিন্তু নতুন আমরা দুই একটা শব্দ শুনলাম আপনার থেকে, যেটা হচ্ছে যে প্রথমত একটা MWP অ্যাক্ট ইন্স্যুরেন্স, আর একটা হলো কিম্যান বা পার্টনারশিপ ইন্স্যুরেন্স, যেটা কর্পোরেটদের ক্ষেত্রেও রিকোয়ারমেন্ট। তো হোয়াট এভার, আমি যদি এবার দেখি যে অ্যাজ এ লেম্যান, আমি একজন প্রথম ইনভেস্টার, আমার বয়স 24 বছর, এই যে জায়গাটা, এই জায়গা থেকে যদি আমাকে শুরু করতে হয়, কিভাবে আমরা শুরু করতে পারি? আচ্ছা, আমি খুবই ভালো প্রশ্ন এটা। এটার যদি উত্তর হয় সেটা হচ্ছে কি, আপনার সঙ্গে আমার 2 মিনিট 3 মিনিট কথা না বলে আমি সাজেশনটা দিতে পারবো না। এবং এখানে অনলাইনের সঙ্গে অফলাইনের পার্থক্য। অনলাইনেও এখন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সে আপনাকে কোশ্চেনিয়ার ফিল আপ করাচ্ছে, কারণ আপনার বিহেভিয়ার বোঝার জন্য। একটা এক্সাম্পল ধরি, একটা 25 বছরের ছেলে, সে নতুন চাকরি পেল, দেখা গেল তার ইনকামের 60% সে ইএমআইতে ব্যয় করে ফেলে। হয়তো একটা ফোন কিনলো, একটা ল্যাপটপ নিল, একটা বাবা মায়ের জন্য গিফট কিনলো, ইএমআইতে কনভার্ট করে দিল। অর্থাৎ ওই একটা প্রবাদ ছিল, যা কামাই সব ইএমআই। তাহলে সেই ক্ষেত্রে আমি বলবো যে ওই যে ব্যক্তি 24-25 বছরের ছেলেটি, তাকে ইন্টারেস্ট রেট কম হলেও যাওয়া উচিত, কিন্তু ওটা যেন ফোর্সফুল সেভিংস হয়। কথার কথা, ব্যাংক বা পোস্ট অফিসে একটা 10 বছরের রেকারিং ডিপোজিট, ওটা হয়তো ইন্টারেস্ট রেট কম, কিন্তু ওটা 15 বছর বা 10 বছরের আগে সে যদি বন্ধ করে টাকা পাবে না। এইটা যদি আমি তাকে কনভিন্স করতে পারি, তাহলে সে কিন্তু ডিসিপ্লিন ইনভেস্টার তৈরি হওয়ার পথে অনেকটা এগিয়ে গেল। কারণ হচ্ছে গিয়ে, সেন্সেক্সও যদি আমি ধরে নিই, 1979-এ 100 টাকায় এসেছিল, ওটা প্রায় 85,000 85,000 ছুঁয়ে এখন 76-77-এ আজকের দিনে মোটামুটি রয়েছে। এবার আমি যদি 76-77 ধরি 100 টাকার থেকে, এই যে হিউজ রিটার্ন, এটা কজন পেয়েছে? ম্যাক্সিমাম লোকই পাইনি। কারণ হচ্ছে গিয়ে ডিসিপ্লিন ইনভেস্টার অনেকেই না। আচ্ছা, আমি যে জিনিসটা উইথড্র করার চান্সেস খুবই বেশি লিকুইড, সেটা ম্যাক্সিমাম লোকই উইথড্র করে। রিসেন্ট আমি যদি শেয়ার মার্কেট, স্টক মার্কেটের ক্র্যাশ ধরি, প্রচুর মানুষের এসআইপি বন্ধ হয়েছে, এবং কোম্পানিগুলো, যে কোম্পানি মিউচুয়াল ফান্ডসের আমরা জানি, বড় বড় ব্যাঙ্কগুলো যে এএমসি নামে পরিচিত, তাদের মেন কনসার্ন ছিল এটা এসআইপি বন্ধ হচ্ছে কেন, মার্কেট পড়ছে। অ্যাকচুয়ালি এটাই কিন্তু আসল ওয়েলথ ক্রিয়েশনের টাইম। আমি ধরে নিলাম আমি 1000 টাকা এসআইপি দিচ্ছি, এবং এটা নেট অ্যাসেট ভ্যালু, ন্যাভ, সেই দিনের ন্যাভ অনুযায়ী আমার ইউনিট অ্যালট হয়। এবার যখন ন্যাভটা নেমে গেছে, তখন তো আমি বেশি ইউনিট পাচ্ছি, কিন্তু দেখা যায় যে আমি হয়তো এতদিনে সঞ্চয় করেছি 12,000 টাকা, ন্যাভ কমে যাওয়াতে 9,000 টাকা ভ্যালু দেখাচ্ছে। এই সময় মানুষ ব্যাকআউট করে বেশিরভাগ ক্ষেত্রে। ড্যানিয়েল ক্যানামেন বলে একজন খুব বিখ্যাত মানুষ ছিলেন, উনি সাইকোলজির ওনার সাবজেক্ট, উনি ইকোনমিক্সের ওপর নোবেল পেয়েছিলেন। উনি বলেছিলেন যে হিউম্যান বিংস আর মোস্ট ইররেশনাল। মানে IIM তারাও জানে যে স্টক মার্কেট পড়ে গেলে এটা ইনভেস্টমেন্টের টাইম, কিন্তু করে উঠতে পারে খুব প্র্যাকটিক্যালি কম লোক। আচ্ছা, এটা হচ্ছে বিহেভিয়ারাল এফেক্ট। মার্কেট এফেক্টকে আমি কন্ট্রোল করতে পারবো না, কিন্তু আমার ডিউটি হচ্ছে কি, আমি 1-to-1 একজনের সঙ্গে বসে তার বিহেভিয়ারটাকে যদি চেঞ্জ করতে পারি 1% হলেও, দেন এটা ওনাকে ওয়েলথ ক্রিয়েটে 100% সাহায্য করবে। অর্থাৎ আপনি বলতে চাইলেন যে যদি একজন কেউ ডিসিপ্লিনড ইনভেস্টার হয়, তাহলে তার ওয়েলথ কিন্তু প্রোটেক্টেড বলে আমরা ধরে নিতে পারি। একদম। নাহলে 24% রিটার্নেও সে ওয়েলথ ক্রিয়েট করে 60 বছরে আসবে না। বারবার যদি ডিসকন্টিনিউ করে, ওয়েলথ তুলে নেয়, যেরকম আমরা এটাকে বলি যে P3 কনসেপ্ট কাজ হয়। P1 হচ্ছে কি প্রফিট বুকিং, 10,000 রাখলাম, খুব তাড়াতাড়ি 20,000 হয়ে গেল। কোভিডের সময় মোটামুটি একটা যে ইনভেস্ট করেছে ইকুইটি মিউচুয়াল ফান্ডসে, খুব তাড়াতাড়ি 10,000 20,000 হয়ে গেছে। তো সে তখন, অনেক লোক মনে করেছে চলো অনেকটা টাকা বেড়ে গেছে, আমি গাড়িটা এবছর চেঞ্জ করি। এটা হচ্ছে P1 প্রফিট বুকিং। P2 প্যানিক সেলিং, খুব তাড়াতাড়ি ওয়েলথ কমে গেল ইন দ্য মিন টাইম, তো ভাবছে না আমার তো ব্যাংকের এফডিটাই ভালো ছিল, আমি এখান থেকে চলে আসবো। 3 হচ্ছে কি P3 পারচেস, আমি যেটা খুব তাড়াতাড়ি মানে ভেঙে বেরিয়ে আসতে পারি, সেটাকে ভাঙার প্রবণতা আমাদের বেশি থাকে। যেরকম একটা ব্যাংকের এফডি হয়তো 5 বছরের লক আছে, ওটাকে কিছু করতে পারবো না আমি। মিউচুয়াল ফান্ড ঠিকঠাক রিটার্ন দিচ্ছে, এসআইপি করেছিলাম, তো চলো ওটাকে ভেঙে এই জিনিসটা করি। তো অর্থাৎ আমরা এইভাবে যদি ভাবি যে যদি কেউ কন্টিনিউ পেমেন্টগুলো বা যেটা আপনার বললেন ডিসিপ্লিন ইনভেস্টমেন্ট যদি প্রপার করে অ্যান্ড লং টার্ম করে, এটাও একটা ব্যাপার রয়েছে যে লং টার্ম আমাদের কন্টিনিউ থাকা, এটা খুব দরকার। কারণ হচ্ছে শর্ট টার্ম গেন করতে গেলেই সেখানে লসের
সম্মুখীন বা চান্সেসটা অনেক অনেক বেশি। বেশি থাকে। রাইট। এবং ডেট ক্যাটাগরির প্রোডাক্ট যেগুলো ধরুন ব্যাংক এফডি বা পোস্ট অফিসের প্রোডাক্ট থাকে, শর্ট টার্মের যেগুলোর জন্য সেগুলো ভালো, কারণ ওগুলো গ্যারান্টেড হয়। আর ডেট ক্যাটাগরির প্রোডাক্টের রিটার্ন হচ্ছে গিয়ে ইনফ্লেশন বা মুদ্রাস্ফীতির কাছাকাছি। কিন্তু অনেক সময় অনেকের কাছে আমরা যেটা শুনি যে 5টা প্রিমিয়ামই আমি দিতে পারবো, তার বেশি আমি দিতে পারলাম না, অথচ হয়তো প্রোডাক্ট যেটা রয়েছে সেটা হয়তো ধরে নিন 20 ইয়ার্স বা 12 ইয়ার্সের জন্য, তারপরে ম্যাচিউরিটি হবে। কিন্তু এখন মানুষ আফটার কোভিড এই যে একটা তাদের মধ্যে ভয় চলে এসছে যে আমি 12 ইয়ার্স আদৌ কি বাঁচবো কি বাঁচবো না, এখন যে লেভেলের হার্ট অ্যাটাক বা এই ধরনের সমস্যার মানুষ সম্মুখীন হচ্ছে, তাদের সেই জায়গাতে দাঁড়িয়ে আপনি কি সাজেস্ট করবেন? দেখুন, সেটা আমি বলবো যে আপনি সে যে ইনকামটা করছে সেটা কত দিনের। আপনি যেটা বললেন যে 20 বছর পর হয়তো একটা ম্যাচুরিটি হবে, 5 বছরের মধ্যে আমি পেমেন্ট দিয়ে দেবো 5 টার্মস। ফাইভ টাইমস। তো আমি এই ধরনের প্রোডাক্টগুলো জেনারেলি আমরা যারা খেলোয়াড়, গায়ক, গায়িকা, তাদের সঙ্গে কথা বলতে গিয়ে আমরা তাদের মানে জিনিসটা পাই যে আমার ইনকাম ধরুন এখন যে পিকে আছে এটা 5 বছর থাকবে। মানে আনসার্টেনিটিটা তারা Uncertainty বুঝতে এখন পারছে। হয়তো মিস্টার এক্স ইন্ডিয়া টিমে খেলছেন, সে অনেক বেশি অ্যাড করছেন, এই যে ইনকামের এই যে হিউজ ইনকামটা ওটা বেশি দিন থাকবে না। তো আমরা তাদেরকে বলি যে আপনি তাহলে যতটা সম্ভব 5 বছর 6 বছরের মধ্যে তাহলে ওয়েলথটা অ্যাকুমুলেট করে দিন, এবার ডিফার করে দিন কিছু দিনের জন্য, কারণ তারপরের থেকে তো এই টাকার ওপর আপনার ইনকাম এটার থেকে জেনারেট করতে হবে। তো ব্যাপারটা হচ্ছে গিয়ে যে আমি কোন প্রোডাক্টে যাচ্ছি। আমি যদি শর্ট টার্মের জন্য চাই তাহলে আমার ব্যাংক এফডি বা এরকম ধরনের প্রোডাক্ট দরকার যেগুলো গ্যারান্টেড এবং মুদ্রাস্ফীতির সমান রিটার্ন দেয়। মুদ্রাস্ফীতির ওপরে আমার রিটার্ন চাইলে আমাকে ইকুইটি মার্কেটে আসতেই হবে, মানে বিজনেসে হতে পারে আমি ডাইরেক্ট বিজনেসে ইনভলভ, হতে পারে আমি স্টক মার্কেটে ইনভেস্ট করছি। আরেকটা ভালো উপায় হচ্ছে কি ইকুইটি মিউচুয়াল ফান্ডস। আমি কথার কথা স্টাডি করলাম, করে দেখলাম যে এই স্টকগুলো ভালো, ওকে। এখানে দিতে পারি। এবার মিউচুয়াল ফান্ড কী করে, এই হিসাবটাই ফান্ড ম্যানেজার করে। ফান্ড ম্যানেজার অনেক বেশি অভিজ্ঞ, সে হয়তো 5-6 লাখ টাকা বেতনে চাকরি করে, তার চাকরিটাও মেজার করা হয় যে উনি কতটা পারফর্ম করতে পারছেন, ওনার টিম থাকে। এতে কি হয়, আমি ধরে নিলাম যে ব্লু চিপ ফান্ডে ইনভেস্ট করব, তার মানে টপ 100টা কোম্পানি। তো এর মধ্যে ইনফ্রাস্ট্রাকচার রয়েছে, ফার্মাসিউটিক্যালস রয়েছে, এর মধ্যে ব্যাংকিং সেক্টর রয়েছে। এতে কি হয়, ইকুইটিতেই যাচ্ছে বাট ওয়েল ডাইভার্সিফাইড। ওকে। আমি অ্যাজ আ প্ল্যানার আমি শুধু কাস্টমারকে বলবো যে আপনার এটা অ্যাটলিস্ট 5 থেকে 7 বছরের মতো টাইম হাতে নিয়ে বা সে কিছু আসতে হবে, কারণ ইকুইটি মার্কেটে আপনি 1-2 দিন করলে সেটা লটারি করার মতো হয়ে যাবে। আজ বাদে কাল মার্কেট উঠতেই পারে, এটা চান্সেস, কিন্তু আজ থেকে 5 বছর পর মার্কেট উঠবে এবং উঠে নেমে এমন একটা জায়গায় দাঁড়াবে যেটা ভালো জায়গা, দেন অলসো বেনিফিট, এটা বেনিফিট দেবে। আপস অ্যান্ড ডাউন সেটা ফর দ্য টাইম বিং। তো আমি অ্যাজ আ প্ল্যানার আমি ওনাকে এটাই বলবো যে লং টার্মের জন্য ইকুইটিতে আপনি আসতে পারেন। ইকুইটি মিউচুয়াল ফান্ড একটা ভালো অপশান, এখানে আপনি ডাইভার্সিফাইড জিনিস পাবেন। ইকুইটি মিউচুয়াল ফান্ড, হ্যাঁ, এইটা কি মানে নর্মাল মিউচুয়াল ফান্ড? দেখুন মিউচুয়াল ফান্ডই এটা। মিউচুয়াল ফান্ড অ্যাকচুয়ালি কোনো প্রোডাক্ট নয়, একটা কম্বিনেশন। ব্যাংকের একটা এফডিতে আমি ধরে নিলাম সরকারি ব্যাংকে আমি 6.5% পাবো। মিউচুয়াল ফান্ড কী করবে, ওই এফডি ক্যাটাগরিরই প্রোডাক্ট সে আরও 5টা ব্যাংকে ভেঙে দেবে। ওকে। কোনো ব্যাংক বেশি দিচ্ছে, স্মল ফিনান্স ব্যাঙ্কগুলো একটু বেশি দেয়, এইভাবে একটা কম্বিনেশন তৈরি করবে। এতে ফান্ড ম্যানেজারের দায়িত্ব হচ্ছে গিয়ে একটা ব্যাংকে দিলে যদি যা পেতো তার থেকে অ্যাটলিস্ট 0.5%, একটা এক্সাম্পল দিলাম, বাড়িয়ে দেওয়া। এটা হচ্ছে গিয়ে মিউচুয়াল ফান্ডের কাজ। এটা ডেট মিউচুয়াল ফান্ড গেল। সেরকমই ডাইরেক্ট ইকুইটিতে একটা স্টকে না কিনে বিভিন্ন রকম ধরনের স্টক কিনে তার উপরে করে, সেটা ইকুইটি মিউচুয়াল ফান্ড। সেটার মধ্যে লার্জ ক্যাপ রয়েছে, মানে লার্জ ক্যাপিটাল, মিড ক্যাপ মিউচুয়াল ফান্ডস হয়, সেটা মিডিয়াম ক্যাপিটাল, তার একটা কম্বিনেশান, এবং লাস্টে থাকে স্মল ক্যাপ। স্মল ক্যাপে রিটার্নও বেশি, রিস্কও বেশি। আচ্ছা। কিন্তু এই রিস্কটা কিন্তু ক্যালকুলেটিভ রিস্ক। আমি যদি টাইমটা বাড়িয়ে দিই রিস্কটা মিনিমাইজ হয়ে যাবে। মানে আমি যদি ধরে নিলাম লার্জ ক্যাপে আমি একটা 12% পাচ্ছি, মিড ক্যাপে আমি 15% পাবো, কিন্তু আমাকে লার্জ ক্যাপের থেকে বেশি সময় দিতে হবে। ওকে। আমি যখন 10 বছর কমপ্লিট করে বেরিয়ে আসবো দেখবো আমার অবশ্যই ভালো হয়েছে। এখানে হঠাৎ মার্কেটের ডাউনফল অতটা এফেক্ট করে না। এই জন্যই মিউচুয়াল ফান্ড ব্যাপারটা এতটা পপুলার। এবং এসআইপি হচ্ছে কি জাস্ট লাইক রেকারিং ডিপোজিট। আমরা মাসে যেরকম একটা ইএমআই দিই সেরকমই 1 EMI ফিউচারকে নিয়ে। মাসে হয়তো আমার স্যালারি হয় 1 তারিখে, আমি 2-3 তারিখের এসআইপির ডেট দিয়ে দিলাম, তো কাটতে থাকছে খুব ইজিলি। আমরা যেমন ইএমআই দিই, সব বিভিন্ন রেশনের খরচা দিই, দোকানপাট দিই, সেই হয়ে চলতে থাকে বলেই ব্যাপারটা এত পপুলার। এই যে আপনি একটা কথা বললেন যে আমার হয়তো স্যালারি হয় 30th আর আমি
ফার্স্ট অর সেকেন্ড অথবা 3 তারিখের মধ্যে আমি এসআইপিতে পেমেন্টটা করে দিয়ে বাকি যেটা থাকে সেটা দিয়ে জীবনযাপন করি। এটা কতটা এখন মানুষ জাগরিত হয়েছে এই ধরনের কাজ করতে? কারণ আগে একটা সময় ছিল যখন মানুষের কাছে ছিল আগে খাও পিও মৌজ করো, যেটা বেঁচে থাকবে সেটা সেভিংসে যাবে। তো এখন কি এরকম হয়েছে যে মানে আগে মানুষ সেভিংসটা আগে করে তারপরে আমরা যেটা বেঁচে থাকলো তার উপরে ডিপেন্ড করে আমরা জীবনযাত্রা নির্বাহন করব? এইটা কি আগের থেকে অনেক বেশি পপুলার হয়েছে? না, পপুলার হয়েছে আমি বলবো না, অ্যাকচুয়ালি এটা জেনেছে সবাই, ইমপ্লিমেন্ট করতে পারছে কজন সেই নিয়ে বেশ প্রশ্ন আছে। আচ্ছা। এখন মানুষ এত বেশি ইএমআইতে, বরং এমনও আমি দেখেছি যে 1-1.5 লক্ষ টাকা মাসে মায়না পায় এবার, এবং সেই ইএমআইতে এমনভাবে জর্জরিত, সে আমাকে বলছে কি করে বেরিয়ে আসা যায়, আমাকে একটা সলিউশন দিতে পারো। একদম এইটাই আমার একটা কি পয়েন্ট আপনার থেকে জানার, যে এই যে জায়গাটা এটা তো বড় ভয়ানক। মানে মানুষ আজকাল 2 লাখ 3 লাখ টাকা ইনকাম করছে, কিন্তু হয়তো তার জীবনযাত্রা এমন একটা জায়গায় চলে যাচ্ছে যে সে হয়তো কোনোভাবেই ইএমআইয়ের চক্কর থেকে বেরোতে পারছে না। একটা অ্যাপেল, একটা গাড়ি, একটা বাড়ি, আলটিমেট দেখা গেল যে পুরো স্যালারিটা ইএমআইতে চলে যাচ্ছে। তাহলে এই জায়গা থেকে মানুষ বাঁচবে কি করে? বাঁচবে, দেখুন যেটা হয়ে গেছে সেটা তো হয়েই গেছে, টানতে হবে ইএমআই। যে যদি অপশান থাকে তো একটা এরকম করা উচিত, বাজেট ফিক্সড, যে সব কিছু হলেও যাতে আমি একটা অংশ আমি আমার গোল প্ল্যান অনুযায়ী ভাগ করে দিতে পারি। হতে পারে 2 বছর পর আমার বাড়ি রিপেয়ার করতে লাগবে, শর্ট টার্ম গোল, তো সেই অনুযায়ী আমি প্ল্যানিং করি যে আমি একটা ব্যাংকের রেকারিং ডিপোজিট করলাম। কারণ 2 বছরের গোল প্ল্যানে আমি বলবো না কখনো ইকুইটিতে আপনি এসআইপি করুন বা ডাইরেক্ট ইনভেস্ট করুন। তো 2 বছরের একটা ডেট মিউচুয়াল ফান্ডের এসআইপি হতে পারে, 2 বছরের একটা রেকারিং ডিপোজিট হতে পারে, অথবা কোনোটা হয়তো 5 বছর পর আমার লাগবে, তো 5 বছর অনুযায়ী প্ল্যানিং করে নিন। অথবা হতে পারে যে আমার ছেলে হয়তো বিদেশে পড়তে যাবে 10 বছর পর, সেই জন্য আমি ভাবছি, তো 10 বছরের জন্য আমি একটা সাবজেক্ট টু মার্কেট রিস্ক বা কতটা আমি রিস্ক দিতে পারি সেই অনুযায়ী আমি একটা প্ল্যানিং করতেই পারি। তো বাজেটিংটা হচ্ছে গিয়ে মাস্ট। মানে আমি যদি ভেঙে নিতে পারি যে এই টাকাটা আমি কোনোভাবে আজকের ইউজে লাগাবো না, এটা আমার ফিউচারের জন্য হতে পারে, 2 বছর পর লাগবে, 5 বছর পর লাগবে। তো এইভাবে যদি আমি ব্রেক করে বাস্কেটের মতো করে দিলাম যে এই টাকাটা আমার 2 বছরের পর, এই টাকাটা আমার 5 বছর পর। কারণ দেখুন অনেক কয়েন যদি আমি পকেটে একসাথে রেখে দিই, 2 টাকা 5 টাকা বুঝতে পারবো না। একটা ছোটো ছোটো আমি বাক্স করলাম যেখানে 1 টাকার কয়েন, 2 টাকার কয়েন, 5 টাকার কয়েন, আমি যখনই 1 টাকার দরকার হবে আমি জানি ওখানে 1 টাকা আছে, আমার দেওয়াটা অনেক ইজি হবে। কারণ ইএমআই একবার ট্র্যাপে জড়িয়ে গেলে বেরিয়ে আসা খুবই কঠিন, এবং ডিফল্ট হয়ে গেলে কোনো পেমেন্ট, তখন যে ইন্টারেস্টটা আসে সেটা অনেক হাই ইন্টারেস্ট রেট। এবং আজকাল আরেকটা জিনিস আমরা দেখছি যে খুব প্রচলিত হয়েছে, সেটা হচ্ছে ক্রেডিট কার্ড। কিছু হলো আমি ক্রেডিট কার্ড চাকরি পাওয়ার সঙ্গে সঙ্গে যে ইয়াং জেনারেশন আমাদের রয়েছে তাদের একটাই লক্ষ্য যে একটা ইমিডিয়েট ক্রেডিট কার্ড নিয়ে নাও। তো এই যে ক্রেডিট কার্ডের ম্যাটারটা, এটা অনেকে বলে ভালো, অনেকে বলে খুব খারাপ। তো এক্স্যাক্টলি আপনি ফিনান্সিয়াল প্ল্যানার হওয়ার জন্য আপনি কি সাজেস্ট করবেন, যে ক্রেডিট কার্ড কিভাবে ভালো অথবা খারাপ, এটা যদি একটু বলেন। একদম, আজকের দিনে দাঁড়িয়ে যদি আগ্নেয়াস্ত্র ক্যারি করার লাইসেন্স সবাইকে দেওয়া হয়, ধরে নিলাম যে সেফটির জন্যই, তো যেরকম হবে ব্যবস্থা ঠিক সেরকমই হচ্ছে। কেউ হয়তো এটাকে প্রয়োজনে ব্যবহার করবে, কেউ হয়তো অকারণে চালিয়ে দেবে, তো সেটাই ঘটনা হচ্ছে। এবার ক্রেডিট কার্ড যেটা হচ্ছে, কেনাকাটা বেড়েছে, কেনাকাটা যখনই বেড়েছে তখন দোকানপাট বেড়েছে, ক্রেডিট কার্ড বিক্রি করছে যে ছেলেমেয়েগুলো, তারা হয়তো দেখবেন আপনি কোনো একটা ব্যাংকের কন্ট্রাকচুয়াল হোক বা কিছু হোক, তাদের ইনকাম বেড়েছে, কিন্তু কেনাকাটা বাড়লে অবশ্যই ইকোনমিতে মানি সার্কুলেট হবে। এই সবাই যদি 0.5% করে এই সার্কুলেশন অফ মানি পায়, সোসাইটির এভরি এন্ডে টাকা যাবে, সব ভালো। গভর্নমেন্টের কলও এটাই আছে, কিন্তু এটাকে ইউজটা তো আমাকে বুঝতে হবে কীভাবে করতে হয়। আমি ধরে নিলাম আমি একটা জায়গায় ডেটা এন্ট্রির কাজে ঢুকেছি, 15,000 টাকা আমার বেতন, আমাকে 60,000 টাকা লিমিটের একটা ক্রেডিট কার্ড দিয়ে দেওয়া হলো। এবার আমি 12 মাসের ইএমআইতে 1,000 টাকা ইএমআই বাঁধলো, তারপরের মাসে আমি আবার একটা 1,000 টাকা করলাম, দেখা যাবে 7 মাসের মাথায় আমার 7খানা ইএমআই চলছে, 1,000 1,000 1,000 7,000, ওর 15,000 যদি হয় অলমোস্ট 50%, 7.5 হয় 50%, তো 50% চলে যাচ্ছে। তো ইউজটা সে কতটা করছে তার ওপর ডিপেন্ড করছে। এই জন্যই আমি প্রথমে বললাম যে 25 বছরের একটা ছেলে, সে যদি খুব খরচে হয়, হতে পারে তার রিটার্ন কম একটা প্রোডাক্ট, কিন্তু লক থাকবে 10 বছর 15 বছর, তাতে করিয়ে দিন, এটা ওকে ডিসিপ্লিন ইনভেস্টার হতে শেখাবে। আচ্ছা, তাহলে আমরা আবার ওই জায়গাটাতে আসি যে যেটা আজকের দিনে একজন যদি 24 বছরের একজন এমপ্লয়ি, মানে সবে চাকরি শুরু করছে বা বিজনেস শুরু করছে, হোয়াট এভার, তার আমরা আর্নিং যদি দেখি যে হতে পারে 50,000 to 1 লাখ,
এই জায়গা থেকে তাহলে তাকে আমরা আপনার মতে কি কি ফার্স্ট সাজেস্ট করবেন, যে 3টে গোল্ডেন রুল যদি বলা হয় যে তার জন্য সাজেস্ট করতে, আপনি কি কি বলবেন? সবার আগে আমি বলবো যে আপনার টাকা পয়সা খরচের একটা বাজেট বানিয়ে নিন, যে এর বাইরে আমি খরচা করবোই না। যেরকম একটা থাম রুল আছে, সবসময় ওটা প্র্যাকটিক্যালি করা যায় না, কিন্তু বলে যে 50-30-20 রুল। আমার 100 টাকা রোজগার, আমি 50 টাকা আমার কনজামশনে দিচ্ছি, 30 টাকা আমার শখ শৌখিনতা, ঘুরতে যাওয়া, সিনেমা, বন্ধুর বাড়ি গেলাম, আত্মীয়র বাড়ি গেলাম 30, আর 20 টাকা বাই ডিফল্ট সেভিংস হওয়াই উচিত। কিন্তু এবার দেখুন, হয়তো একটা পরিবারে একটি ছেলে, তার মা আছে এবং বোন আছে, বাবা নেই, সে আরও বেশি তাকে খরচা করতেই হবে। আবার যে ছেলেটার হয়তো পরিবারে ওর চাকরিটার ওপর, ইনকামের ওপর নির্ভর করে না, সেও যদি মনে করে যে 50 টাকা খরচা করবোই, আমার দরকার নেই তাও করব, তার জন্য এটা প্রযোজ্য হলো না। সে যদি চায় যে সেভিংসটা একটু বড় করে করব, আমার তো 10 বছর এই টাকায় বাড়ির লোকই হাতি দিতে দিচ্ছে না, সেটা লং টার্ম প্ল্যানিং করলো। এই কম্পাউন্ডিং এফেক্টে যে এগিয়ে যাবে অনেক, কারণ কম্পাউন্ড ইন্টারেস্টের এক্সাম্পলটা হচ্ছে গিয়ে 1K টু দি পাওয়ার যদি 365 করি, রেজাল্ট 1 আসছে। কিন্তু 1.01 এর টু দি পাওয়ার যদি আমি 365 করি, রেজাল্ট হচ্ছে 37.7। চেঞ্জ হলো কত সামান্য, রেজাল্টটা কত একটা হিউজ। তো এই জন্যই আইনস্টাইন এটাকে বলেছে যে পৃথিবীর অষ্টম আশ্চর্য। রাইট। তো এটাই আর কি। আর হ্যাবিটটা হচ্ছে গিয়ে সেটা সবার ওপরে, ক্যালকুলেশন এক জিনিস, আর ইন্ডিভিজুয়াল হ্যাবিট। আমরা খাওয়ার আগে যেটা তুলে রাখি সেটা নৈবেদ্য ভগবানকে দেওয়া যায়, খাওয়ার পরে যেটা পড়ে থাকে উচ্ছিষ্ট, সেটা পশু পাখি, পোষ্য প্রাণীদের জন্য লাগে। সেরকমই আমি যদি ইনকামের একটা পার্ট নৈবেদ্য মনে করে ফিউচারের জন্য রাখলাম, আমার গোল ফুলফিলমেন্ট হতে বাধ্য। উচ্ছিষ্টর মতো পড়ে রইল একটা কিছু, এ মাসে 7,000 দিলাম, কোনো মাসে 3,000 দিলাম, কোনো মাসে 1,000 দিয়ে রাখলাম। যেমন সুকন্যা সমৃদ্ধি, এটা খুব ভালো ইনভেস্টমেন্ট অপশান। রাইট। বছরে 1.5 লাখ টাকা অবধি বাড়িতে কন্যা সন্তান হলে তার বাবা মা দিতে পারে। কিন্তু ব্যাপারটা কী হচ্ছে, কোনো লিমিট নেই, আপনি 1,000 টাকাও দিতে পারেন, 15,000ও দিতে পারেন, ম্যাক্সিমাম 1.5 লাখও দিতে পারেন। ব্যাপারটা ঠিক আমি দেখেছি অনেকের সঙ্গে কথা বলে এই উচ্ছিষ্টের মতো হয়ে যায়। না, এবছর বোনের বিয়ে গেল, খুব খরচা, আমি 3,000 টাকা দিয়ে সুকন্যা সমৃদ্ধিটাকে চালু রেখেছি। রাইট। হ্যাঁ, নতুন নতুন না, মেয়ের জন্য কিছু করতে হবে, 1.5 লাখই আমি প্রথমেই দিয়ে দিলাম। রাইট। তো এই ব্যাপারটায় হয়ে কী হয়, লাস্টের দিকে আমি দেখেছি যে আমি যদি র্যান্ডামলি 10টা কেস তুলে নিই, তো দেখবো 7-8টা কেস রেজাল্ট ওরিয়েন্টেড হয়নি, শুরু হয়েছে অনেক কিছু ভেবে। কিন্তু আমি অনেক জিনিস দেখেছি যে কোনো জিনিস 20 বছরের একটা প্ল্যান, এটাকে বন্ধ করলে জানে ক্ষতি হবে, অসুবিধা হচ্ছে দিতে, তাও রাগ করে হলেও দিয়েছে। তো এন্ড অফ দ্য ডে আমি এক্সপিরিয়েন্স নিয়ে রিটায়ার করবো না মানি নিয়ে, একটা পারপাস নিয়ে রিটায়ারমেন্ট নেব, সেটা একটা বড় ব্যাপার। তাহলে 1 নম্বর আমরা যেটা দেখলাম যে বাজেটিং, 2 নম্বর 3 নম্বর হচ্ছে গিয়ে গোল ওয়াইজ ইনভেস্টমেন্টটাকে আলাদা আলাদা করে দিন। ওকে। আর 3 নম্বর হচ্ছে যে আননেসেসারি ইএমআই থেকে দূরে থাকুন। নেসেসারি লাগবেই, কিন্তু কোনো জিনিস হয়তো প্রয়োজন নেই। ওয়ারেন বাফেটও একটা কথা বলেন উনি, যে সোশ্যাল মিডিয়াতে খুব বিখ্যাত, যে প্রয়োজন নেই এমন একটা জিনিস যদি আমি আজকে কিনি, তাহলে পরবর্তীকালে আমার একটা প্রয়োজনীয় জিনিস বিক্রি করে ওই খরচ আমাকে সামাল দিতে হবে। তো এটা আমরা সবই জানি, কিন্তু আমাদের কাজ হচ্ছে কি 1-to-1 বসে এটাকে বোঝানো। কারণ সিগারেট স্মোকিং ইজ ইনজুরিয়াস টু হেলথ, এটা লিখেই বিক্রি হয়, তাতে তো বিক্রি কমেনি। কিন্তু বাচ্চার ছোটো মেয়ে যদি তার বাবার হাত ধরে বলে তুমি আবার খাচ্ছ, কিছু হয়ে গেলে আমার কি হবে, এটা ওকে অনেক বেশি হার্ট করবে। সেরকম আমি 1-to-1 যখন কাস্টমারের সঙ্গে বসেছি, যে দাদা এটা আপনি যেটা করলেন আপনার মেয়ের হায়ার স্টাডি বা ম্যারেজের জন্য, 3 বছর পর বলছে টানতে পারছি না, আমি তখন একটা রিমাইন্ডার দেবো, দাদা সেই দিন মনে আছে তখন ও বিছানায় শুয়ে হাঁটতেও শেখেনি, আপনার আমার সঙ্গে বসে এই প্ল্যানটা হয়েছিল, নষ্ট করে দেবেন? তো এটা হচ্ছে গিয়ে সেরকম আবার একটা ট্রিগার করে দেওয়া। হয়তো আমি রিটার্ন বাড়িয়ে দিতে পারবো না, কিন্তু ওনাকে সেই পথে রাখা, সেই ট্র্যাকে রাখতে সাহায্য করতে পারাটাই আমার ডিউটি। প্রপার ইনফরমেশান, মিস সেল না করা, যেটা যেরকম বিষয় সেটাকে। অনেকে আমি দেখেছি যে অনলাইন হেলথ ইন্স্যুরেন্স কেনেন, কিন্তু হেলথ ইন্স্যুরেন্সের ডিসক্লোজার, কোন কোন রোগ আছে, রোগ থাকলে সেটা ডিসক্লোজ করা উচিত, কতদিন ধরে ওষুধ খাচ্ছেন, এ ব্যাপারে খুব ব্যাপারটা খুব গোলমেলে হয়ে থাকে। একদম পারফেক্ট গোলমেলে হয়ে থাকে। যে আমি ওনাকে জিজ্ঞেস করলাম যে রিসেন্ট কোনো অপারেশন হয়েছিল, উনি বললো না হয়নি, কিন্তু অ্যানজিওপ্লাস্টি হচ্ছে অপারেশন, অ্যানজিওগ্রাফি হচ্ছে গিয়ে টেস্ট। তো বললো অ্যানজিওগ্রাফি হয়েছিল। তো আমি বললাম যে রিপোর্টটা আমাকে একটু দেখাবেন। তো আমিও ডাক্তার না, আমি বুঝি না, যেটুকু বললাম আমি স্ক্যান করে যেখান থেকে পাস হয় ওখানে পাঠালাম। তো ওরা দেখলো যে রিপোর্টে অল ওকে, তাহলে তো ওটা বেরিয়েই যাবে। কিন্তু রিপোর্টে হয়তো কিছু একটা প্রবলেম ছিল, যার জন্য মেডিসিন নিচ্ছে, ওষুধ খাচ্ছে না, হতে পারে সেটার জন্য ওনার পলিসিতে কোনো রেস্ট্রিকশান আসলো। এবার যখনই এটা আমি ডিসক্লোজ করব না, তখন এটা ক্লেমের সময় কিন্তু কাস্টমারের দিকে একদম
ফায়ারিং হয়ে যাবে। অর্থাৎ অনলাইনে আমরা নিতেই পারি সমস্ত কিছু, কিন্তু যখনই আমরা কোনো একটা স্টেপ এগোবো তখন কিন্তু এই যে জায়গাটা যেটা জয়ন্তবাবুরা করছেন, ফিনান্সিয়াল প্ল্যানিং প্রপারলি, এই ফিনান্সিয়াল প্ল্যানিংটা কিন্তু ওনাদের থেকে বা সাজেশন হিসেবে নেওয়া, এটা কিন্তু আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আদারওয়াইজ আমি চললাম, আমি গাড়ি নিয়ে বেরিয়ে পড়লাম, কিন্তু আমি ডেস্টিনেশন জানি না। একদম, ওই জন্যই বলা হয় যে ইনভেস্টার উইদাউট ইনভেস্টমেন্ট অবজেক্টিভ ইজ জাস্ট লাইক আ ট্রাভেলার উইদাউট ডেস্টিনেশন। রাইট। আমার যদি সেখানে হাওড়া থেকে তারকেশ্বরও যেতে হয়, তাহলে আমাকে তারকেশ্বর স্পেসিফাই করে টিকিট কাউন্টারে যেতে হবে। একদম। কোনো জায়গায় টিকিট দিয়ে দাও, কোথাও টিকিট কোথাও টিকিট পারলাম না, ট্রেনে উঠে পড়লাম, যদি টাকা আছে ট্রেনে উঠে পড়লাম, কিন্তু তারপর আমি দেখছি যে কোথায় যাচ্ছি জানি না, দিকভ্রষ্ট হয়ে যাচ্ছি। এক্স্যাক্টলি। তো আমাদের আলোচনাটা খুব সুন্দর হচ্ছে আজকের দিনে। আপনারাও যদি এই ধরনের কোনো কিছু সম্পর্কে জানতে চান, অর্থ আরও কী করে বাড়াতে হবে, কিংবা আপনার যে অর্থ আজকের ডেটে রয়েছে এটাকে আরও বাঁচিয়ে চলতে হবে, সেটার জন্য কিন্তু আপনি আমাদের এই ফিনান্সিয়াল প্ল্যানার মিস্টার জয়ন্ত চৌধুরী এনার সাথে কন্ট্যাক্ট করতে পারবেন। আমাদের ডেসক্রিপশন বক্সে ওনার ফোন নাম্বার এবং ওনার মেল আইডি সব কিছু দেওয়া থাকবে। এখন আমরা একটা নতুন শব্দ শুনছি নতুন ইনভেস্টমেন্টের ক্ষেত্রে, ক্রিপ্টোকারেন্সি। এটার সম্পর্কে যদি আপনি একটু আমাদের আলোকপাত করেন, মানে আপনাকে আজকে সামনে পেয়েছি বলে অনেকের খুব ভাষা কিছু নলেজ আছে, অনেকের খুব ডেপথ নলেজ আছে, কিন্তু ম্যাক্সিমাম আমার যেটা মনে হয় অনেক মানুষ আছেন যারা কিন্তু এই ব্যাপারটা সম্পর্কে একটু ডিটেলে জানতে চান। আপনি যদি একটু ক্রিপ্টোকারেন্সির ব্যাপারটা একটু ডিটেলে বলেন। আপনি খুব ভালো একটা প্রশ্ন করলেন, এটা আমরা বিভিন্ন সময় পাই আর কি ব্যাপারটা। কিন্তু ঘটনা হচ্ছে গিয়ে আমি যে জায়গায় ইনভেস্ট করছি ওটাকে আমি অ্যাসেট ক্লাস বলে। ওকে। এই অ্যাসেট ক্লাসটা কোন ক্যাটাগরি, যেরকম আপনাকে বললাম ব্যাংক এফডি ডেট ক্যাটাগরি, এরপরে ইকুইটি হচ্ছে কি ডাইরেক্ট ব্যবসা, সেরকমই একটা স্ট্রাকচার যদি স্ট্রং হয় তাহলে সবথেকে স্ট্রং স্ট্রাকচার হচ্ছে গিয়ে পিরামিডের। সেরকম একটা লোকের ইনভেস্টমেন্টের যে স্টেপ হওয়া উচিত, এক্সাম্পল আমি বাজার করতে গেলাম, আমি টমেটো নেব, আলু নেব, এবার এটারও রাখার তো একটা পদ্ধতি আছে। টমেটো যেটা নরম একটা জিনিস, তার উপর যদি ভারী জিনিস চাপিয়ে দিই আসবে না বাড়িতে সুস্থভাবে। একদম। ইনভেস্টমেন্টের একটা স্ট্রাকচার আছে, ওটাও পিরামিডের স্ট্রাকচারে হওয়া উচিত। যেরকম সবার আগে এমার্জেন্সি ফান্ড, আজ বাদে কাল আমার হঠাৎ করে দরকার পড়লো 30,000 টাকা অ্যাম্বুলেন্সে করে কাউকে পৌঁছাতে হবে, তো আমি সব ভালো ইনভেস্টমেন্টে রেখে দিয়েছি যেগুলো লক, তো পারবো না। তো সেই জন্যে এমার্জেন্সি ফান্ড একটা 6 মাসের অন্তত রেখে দেওয়া উচিত। এর জন্য ব্যাংকের একটা আমরা দেখি যে সুইফট অ্যাকাউন্ট, মানে এফডিতে চলে যায়, আবার এটিএম থেকে টাকাটা নিয়ে নেওয়া যায়। আমি 20,000 টাকা বললাম সেভিংসে থাকবে, বাকিটা যদি 2 লাখও আমি রাখি 1,80,000 এফডিতে চলে যাবে। তো এটা ভালো যে 2 লাখ টাকা আমার সেভিংসে পড়ে নেই। তো এমার্জেন্সি ফান্ডের একটা সলিউশন। দেন আসে যেটা হচ্ছে গিয়ে সিকিউরড ইনভেস্টমেন্ট। জেনারেলি গভর্নমেন্ট এই সিকিউরড ইনভেস্টমেন্টকে এনকারেজ করার জন্য 80C বেনিফিট দেয়। ব্যাংকের কিছু এফডি আছে, পোস্টালের কিছু স্কিম আছে, এন্ডাউমেন্ট পলিসি আছে ইন্স্যুরেন্স কোম্পানির। তো এগুলো হচ্ছে সিকিউরড ইনভেস্টমেন্ট। নেক্সট এই স্টেপটা আসে এবং এটাকে এনকারেজ করার জন্যই বললাম গভর্নমেন্ট ট্যাক্সের ছাড় দেয়। দেন আসে গ্রোথ উইথ রিস্ক। এখানে আমি ধরে নিতে পারি মিউচুয়াল ফান্ড ইনভেস্টমেন্ট, রিস্ক আছে, গ্রোথও আছে, কিন্তু এটা ক্যালকুলেটিভ রিস্ক। দেন আসে হচ্ছে কি হাই রিস্ক প্রোডাক্ট, যেখানে স্টক মার্কেট আসে। আচ্ছা। টপ মোস্ট লেভেলে আছে স্পেকুলেশন। স্পেকুলেশন মানে হচ্ছে কি আমি স্পেকুলেট করে র্যান্ডামলি টাকা দিচ্ছি, ফিউচার অ্যান্ড অপশান স্টকের একটা হয় স্পেকুলেশন। তো ক্রিপ্টোকারেন্সিও ওই জায়গাতেই পড়ে। কিন্তু সমস্যা হচ্ছে গিয়ে ক্রিপ্টোকারেন্সিকে এখন গভর্নমেন্ট হাই ট্যাক্স স্ল্যাবে নিয়ে গেছে। যদি কেউ আগেও ইনকাম করে থাকে সেই ইনকাম ধরে রেট্রোস্পেকটিভ ট্যাক্সেশন হবে। আর ক্রিপ্টোকারেন্সির মেন সমস্যা হচ্ছে রেগুলেটরি বডি নেই। আরবিআই হচ্ছে ব্যাংকের রেগুলেটরি বডি, ইন্স্যুরেন্সের আইআরডিএআই, সেবি আছে গিয়ে স্টক মার্কেট মিউচুয়াল ফান্ডসের, এদের ইন্ডিয়াতে এই মুহূর্তে কোনো রেগুলেটরি বডি নেই। এবং ক্রিপ্টোকারেন্সি নিয়ে অনেক স্ক্যাম তৈরি হচ্ছে। আপনাকে হয়তো বলছে এই অ্যাপটা ইনস্টল করুন, 10,000 টাকা অ্যাকাউন্টে রাখুন, আমরা আপনাকে রোজ আপনার ক্রিপ্টোকারেন্সির মানে ভ্যালু দেখাবো, এখানে বিটকয়েন আছে, এই আছে, এরকম। তো 90% ক্ষেত্রে স্ক্যাম হচ্ছে এটাকে নিয়ে। রিসেন্টলি কলকাতায় আশনির গ্রোভার এসেছিলেন, ওনার সঙ্গে আমার সাক্ষাতে এই নিয়ে কথা হয়। উনি বলেন যে ক্রিপ্টোকারেন্সি যতটা না অস্তিত্ব আছে তার থেকে বেশি এটাকে স্ক্যাম হিসাবে অনেক ব্যবহার পপুলার হয়ে গেছে। রাইট। তো প্রোডাক্টটা এমনি হাই রিস্ক প্রোডাক্ট, রেগুলেটরি বডি নেই, একদম টপ মোস্ট লেভেলের রিস্ক এখানে ইনভলভড আছে, প্লাস স্ক্যাম তো আছেই। তো আমি বলবো যে যদি কেউ বিশাল
এটা সম্বন্ধে জ্ঞান না থাকে এবং যে গাইড করছে সে যদি আপনার খুব কাছের লোক না হয়, এটার থেকে দূরে থাকুন। কারণ রিটার্ন জেনারেট করার অনেক জায়গা আছে, খুব তাড়াতাড়ি রিটার্ন জেনারেট করা এটা কিন্তু একটা ফাঁদ হলেও হতে পারে। মানে স্টক মার্কেট ওয়ান টাইপ অফ আপনি ফাঁদ হিসেবেও বলতে পারেন, স্টক মার্কেট ওয়ান টাইপ অফ ফাঁদ যদি আমি না বুঝে করি, না বুঝে চলি। আপনি ধরুন আমি একজন ফিনান্সিয়াল প্ল্যানার, আমার খুব কাছের লোকের একটা কিডনি স্টোন অপারেশন করতে হবে। আমি যদি এখন ফিনান্স ধরে নিলাম বুঝি, তাহলে আমি যদি অপারেশনটা করি তাহলে এটা রিস্ক আমার ফাঁদে পড়লে হবে। কিন্তু যে ডক্টর, সে হতে পারে যে আমার বিষয়টা হয়তো উনি অত চর্চা করেন না, কিন্তু উনি অপারেশনটা তো ভালোই করেন, রোজই কারোর না কারোর করছে। তো কে আমার রথের সারথি এটা তো জানা প্রয়োজন। কারণ আমরা জানি যে এক জায়গায় ছিল শ্রীকৃষ্ণ, আরেক জায়গায় ছিলেন শকুনি, দুজনকে দুদিকে লিড করেছে এবং আলটিমেট জয়ী কে হয়েছে এটা তো আমাদের, এটা আমরা মহাভারত থেকে জানি। একদমই তাই। তো আবারও আমাদের আরেকটা ব্যাপার এখান থেকে ক্লিয়ার হলো যে যাই করুন, ইনভেস্টমেন্ট প্ল্যানিং যাই থাক আমাদের, তার সঙ্গে কিন্তু ইনভেস্টমেন্ট প্ল্যানার এটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট, অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয়। যদি আপনার যদি কোনো রকম নলেজ না থাকে, তাহলে সেই জায়গাতে কিন্তু এই ইনভেস্টমেন্ট প্ল্যানার যারা রয়েছেন তারা কিন্তু আপনাকে প্রপার গাইডেন্স দিতে পারেন। তো সেই জন্য ইনভেস্ট করার আগে অবশ্যই আমাদেরকে ইনভেস্টমেন্ট প্ল্যানারদের হাত ধরা খুব জরুরি। আচ্ছা, আর একটা কোয়েশ্চেন রয়েছে, যেটা হলো যে এখন SWP, এটা সিস্টেমেটিক উইথড্রল প্ল্যান, এটা খুব একটা শোনা যাচ্ছে ফেসবুক ইনস্টাগ্রাম এর দৌলতে। তো আপনি তো এই ব্যাপারগুলো জানেন, তো সিস্টেমেটিক উইথড্রল প্ল্যান দিয়ে এটা দিয়ে কি কেউ রিটায়ারমেন্টের প্ল্যান প্রপার করতে পারে? কি মনে হয় আপনার? একদম, সেটা হচ্ছে কি আমি একটা জিনিস হাইলাইট করতে চাই যে সিস্টেমেটিক উইথড্রল প্ল্যান এটা একটা সিস্টেম। আমার কাছে একটা থোক টাকা রয়েছে যেটাকে কর্পাস বলা হয়। সেই কর্পাসের থেকে আমি ফান্ডটা সিলেক্ট করে নিলাম, এই ফান্ডের অ্যাভারেজ রিটার্ন কত আছে সিলেক্ট করে নিলাম, করে আমি একটা ইনস্ট্রাকশন দিলাম যে এত টাকা আমার অ্যাকাউন্টে এভরি মান্থ বা এভরি কোয়ার্টার যেরকম রিকোয়ারমেন্ট সেই অনুযায়ী আসবে। এই সিস্টেমটা হচ্ছে SWP। এবার এটা রিটার্ন জেনারেট করে না, রিটার্ন জেনারেট করে আমি কোন ফান্ড থেকে SWP করছি বলে। অ্যাকচুয়ালি আমি একটা জিনিস হাইলাইট করতে চাই, আপনি খুব ভালো জায়গাটা আবার আলোকপাত করলেন। সেটা হচ্ছে কি, একটা মানুষের যদি আমি ধরলাম 30 বছরে ইনকাম শুরু হলো এবং 60 বছরে সে রিটায়ার হলো, এটা সিম্পল থিওরি ধরছি। তো এই 30 থেকে 60 বছর সেটা হচ্ছে ওর অ্যাকুমুলেশন ফেজ, এখন টাকা জমাবে। এবার 60-এ গিয়ে সে জমিয়ে ফেললো, এবার নেক্সট 30 বছর 25 বছর একটা কিছু তার ওই টাকার উপর যদি নির্ভরশীল থাকে, এটা হচ্ছে ডিস্ট্রিবিউশন ফেজ। এই ডিস্ট্রিবিউশন ফেজটাতে SWP একটা উপায়। এবার SWPর ক্ষেত্রে আমরা জেনারেলি বলি কি আপনার যে ব্যক্তির বয়স হয়ে গেছে, রিটায়ার্ড সে লোক, সেই ইনকামটা উনি ওইভাবে করবেন। তো আমরা বলি আপনি পিওর রিস্ক প্রোডাক্টের থেকে হালকা সরে আসুন, কারণ এখন আপনার রিস্ক নেওয়ার প্রবণতাটা কমানো উচিত। তো সেক্ষেত্রে আমরা কি করি, কিছুটা হাইব্রিড ক্যাটাগরি প্রেফার করি, যেখানে ইকুইটি মার্কেটের ইকুইটি থাকবে প্লাস কিছু ডেট দিয়ে দিলাম। ডেট মানে হচ্ছে ব্যাঙ্ক FD ক্যাটাগরি। এতে কী হয়, সাডেন যদি ক্র্যাশ হয়ে গেল, শেয়ার মার্কেটে নেমে গেল, তখন ফান্ড ম্যানেজার ওই ডেট ক্যাটাগরির জায়গার থেকে ওনার প্রফিটটা বার করে দেবে। এতে কি হয়, নাহলে ক্যাপিটাল অনেক সময় খেয়ে যায়। কিন্তু লং টার্মের ক্ষেত্রে দেখবো যে এতটাও রিস্ক নেই, কারণ টাইমটা হচ্ছে কি এখানে রিস্কটা মিনিমাইজ করার জায়গা, অবশ্যই কমে। তো ওটাকে আরও কমানোর মতো ব্যবস্থা আছে, সেটা হচ্ছে গিয়ে হাইব্রিড ফান্ড। যেটা বললো, হাইব্রিডের মধ্যে থাকে একটা প্রোডাক্ট ব্যালেন্স অ্যাডভান্টেজ, যে আমি ব্যালেন্স মেনটেন করবো যে এই সময়ে এটা, এবং এটা আমরা করি না, এটা ফান্ড ম্যানেজার করে। ফান্ড ম্যানেজার যেটা বললাম যে উনি অনেক বেশি অভিজ্ঞ টিম আছে, তো ফান্ড ম্যানেজার ওটা করে। আরেকটা থাকে সেটা হচ্ছে গিয়ে মাল্টি অ্যাসেট অ্যালোকেশন। গোল্ড একটা অ্যাসেটাল ক্লাস, একটা ক্লাস হচ্ছে ইকুইটি, একটা হচ্ছে ডেট। আমরা দেখেছি স্টক মার্কেটে যখন ক্র্যাশ হয় তখন গোল্ড বেড়ে যায়, আবার গোল্ড স্টক মার্কেট ঠিকঠাক এসে গোল্ড নেমে যায়। রিসেন্ট সিনারিওতে ওরকম হয়নি, দুটোই বেড়েছে। তো এই তিনটে অ্যাসেট ক্লাস দিয়ে যদি আমি একটা কম্বিনেশান করি, তো সেটা একটা খুব ভালো উপায়। এবং এখান থেকে যদি SWP করা যায়, তো একজনের রিটায়ারমেন্ট প্ল্যান খুব ভালো হতে পারে। কারণ আমি রিসেন্টলি একটা সেমিনার অ্যাটেন্ড করেছিলাম, ওখানে খুব দিকপাল ওনারা এসছেন। উনি বলছেন যে একজন যে বয়স্ক মানুষ রিটায়ারমেন্ট হয়ে গেছে, তাকে আপাতত অ্যাগ্রেসিভনেস থেকে সরে আসতে হবে।
অমিতাভ বচ্চন একটা সিনেমা ছিল মেরে পাস বাংলা হে গাড়ি হে, সম্ভবত ওটা দিওয়ার সিনেমার ডায়লগ। তো বলছে উনি হচ্ছেন তাহলে অ্যাগ্রেসিভ ইনভেস্টার, বাংলা আছে গাড়ি আছে মানে এত চিন্তিত কিছু। আরেকজন খুব শান্ত মাথায় বললো মেরে পাস মা হ্যাঁ, right. মা মানে হচ্ছে M.A.A মাল্টি অ্যাসেট অ্যালোকেশন। বাহ! উনি খুব ঠান্ডা মাথায় ভালোভাবে রিটায়ার লাইফটা চালাচ্ছেন, তো এটাই হওয়া আচ্ছা। উচিত। ওকে, তো তোমাকে পেয়ে আমাদের আজকে অনেক নতুন নতুন জিনিস আমরা জানতে পারছি, নতুন খুব ভালো একটা আলোচনা এর মধ্যে। কিন্তু আমার একটা কোয়েশ্চেন আছে, এটা অফ টপিক বলতে পারো, যে আমরা দেখি যে ধনী প্রতিদিন ধনী হচ্ছে, গরিব প্রতিদিন গরিব হচ্ছে। এটা আমরা কম বেশি অনেকেই, আমাদের কাছে অনেক ধারণা নিজস্ব রয়েছে। তো তোমার কি মনে হয় যে ধনীদের অর্থ সম্পর্কে মনোভাবটা কি? খুবই, এটাও একটা ভালো প্রশ্ন। এই প্রসঙ্গে আমি বলবো যে কিছু কিছু জিনিস আমাদের হাতে আছে, কিছু কিছু জিনিস আমাদের হাতে নেই। রাইট। তো যেটা হাতে আছে সেটাকে আমি চেঞ্জ করতে পারি, যেটা নেই সেটা নেই। তার মধ্যে যদি কেউ 100-150 কোটি টাকার প্রপার্টির বাড়িতে জন্মগ্রহণ করলো, ওটা আমাদের হাতে নেই। কিন্তু যদি হাতে আছে, যে বিষয়টা নিয়ে আলোচনা করি, তাহলে দেখব ধনীরা সেরকম হ্যাবিট ডেভেলপ করেছে যেটা ওকে ওয়েলথ ক্রিয়েশনে আরও বেশি সাহায্য করছে। তারা সব সময় তাতেই ইনভেস্ট করে যেটা ওয়েলথ ক্রিয়েট করে, নট লায়াবিলিটি। রিচ ড্যাড পুয়ার ড্যাড একটা বই আছে রবার্ট কিওসাকি, উনি ফার্স্ট কনসেপ্ট নিয়ে আসেন যে কোনটা অ্যাসেট কোনটা লায়াবিলিটি। একজন মানুষ যদি বুঝে গেল যে আমার লাইফে একটা এইটা অ্যাসেট এবং এইটা লায়াবিলিটি, এবং সেই অনুযায়ী ইনভেস্ট করে, তো সে ধনী থেকে ধনী আরও ভালো যে হবে সেই জায়গাতেই যাবে। এবং লায়াবিলিটি যার যত বেশি, গরিব হয়তো সেই কারণেই আরও গরিব হচ্ছে। ধনীদের হয়তো তারা ইনভেস্টটা এমন জায়গায় করে, সেটা হচ্ছে গিয়ে তাদের অর্থাৎ asset। মানুষ সোজা কথায় পয়সা দিয়ে, টাকা দিয়ে, তার অর্জিত কষ্টার্জিত অর্থ দিয়ে লাইবিলিটিস কিনছে। একদম, আমি বলছি একটা উদাহরণ। একটা বাড়িতে দুই ভাইয়ের দেখলো যে বাবা যথেষ্ট পয়সা আছে তার, তো একজন 40 লাখের একটা ট্র্যাক্টর কিনলো এবং সেটাকে মাঠে পারফর্ম করতে দিল যে লোকজন দিয়ে চাষ করো। আরেকজন 40 লাখের একটা বিলাসবহুল গাড়ি কিনলো। এবার আমার প্রশ্ন করার প্রয়োজনই নেই, যে কেউ বলতে পারে কোনটা অ্যাসেট কোনটা রাইট, লায়াবিলিটি। একদম তাই। এবার আপনি চিন্তা করে দেখুন যে কে ধনী থেকে ধনীতর হবে, কে ধনী থেকে গরিব, গরিব থেকে আরও গরিব এটা হবে, আরো গরিব হয়ে যায়। এটাই হলো কি বিষয়। আমরা আবার ব্যাক টু আগের পয়েন্টে, যে ডিসিপ্লিন ইনভেস্টমেন্ট, তার ব্যক্তিগত জীবনটাকে দেখতে হবে সে কি করছে। কিছু কিছু নেগেটিভ পয়েন্টস বাদ দিলে অনেকের মনে এইটা একটা একটা থাকে যে আমি কাল কৃষ্ণে দেখা, আমি তো কালকে দেখিনি, কালকে কি হবে আমি জানি না, আজকের দিনটা খুব ভালোভাবে এনজয় করা যাক। তো এই মেন্টালিটিটাও তো এখন চলছে। তো এই যে জায়গাটা, এখানে আপনি কি বলবেন যে সেভিংস নিয়ে, ইনভেস্টমেন্ট নিয়ে এত আমরা চারিদিকে আজকাল মানুষের কাছে অ্যাওয়ারনেস ক্যাম্পেন হচ্ছে, অ্যাওয়ারনেস বাড়ছে, ইনস্টাগ্রাম ফেসবুক খুললে প্রচুর ক্লাসেস, প্রচুর টিউশন, সব কিছু রয়েছে। দেন অলসো মানে মানুষের মধ্যে ইনভেস্টমেন্টের প্রবণতাটা বাড়ছেই না। একদম, এটাও সত্যি কথা। অ্যাকচুয়ালি ব্যাপারটা এরকমই যে এটা একটা সাইকেল, দুদিক দিয়েই চলবে। সেটা কীরকম, যে রাস্তার একধারে হয়তো বিরিয়ানি বিক্রি হচ্ছে, বলছে এখানে আমরা বেশি করে ঘি দিয়ে ভালো করে আপনাকে পরিবেশন করব। উল্টো দিকে ডায়েটিশিয়ানের দোকান, মানে তার চেম্বার। রাইট, তো দু জায়গাতেই দুটো জিনিস বিক্রি হচ্ছে, একবার এখানে যাচ্ছে অসুস্থ হচ্ছে, আবার ওখানে গিয়ে ডায়েট করছে। এরকমই সিস্টেম যে স্টক মার্কেটে যে কেনা বেচা হয়, একটা স্টক একজন বেচছে বলে আরেকজন কিনতে পারছে। তো এই সাইকেলটা চলতে থাকে। এবং লাইফের সবথেকে বড় বিষয় যেটা আমার মনে হয়, কোনো একটা জিনিসই প্রায়োরিটি হয় না, অনেকগুলো হয়। আপনি ধরুন, আমার কথায় সবাই খুব সঞ্চয় করলো, কিছু আজকে ইউজ করলো না, সেটাও পসিবল না। আবার ঠিক উল্টোটাও, যে আজকেই সব শেষ করে দিল, কাল কৃষ্ণে দেখা, এটা করলে তো সে আরও বেশি বিপদে পড়বে। কারণ লাইফ, LIFE, এটাকে যদি আমি ব্রেক করি, L ফর লং, লাইফ তো লং, যে আজকে জন্মে কালকে তার ডেথ হচ্ছে, তার তো কোনো প্ল্যানিংয়ের প্রয়োজন নেই। লাইফ লং, লাস্ট হচ্ছে কি ইভেন্টস, লাইফ ইজ ফুল অফ ইভেন্টস, অ্যান্ড ইন বিটুইন L অ্যান্ড E দিস ইজ ইফ। লাইফ ইজ ফুল অফ ইফস অ্যান্ড বাটস। প্রত্যেক মানুষের লাইফে 3টে পসিবিলিটি এবং 2টো প্রায়োরিটি থাকবেই। নাম্বার 1 পসিবিলিটি, ডাইং টু আর্লি। কেউ বউ বাচ্চা রেখে খুব তাড়াতাড়ি মরে গেল, তার সলিউশন দরকার। লিভিং টু লং, ছেলে মেয়ে বিদেশে আছে, ছেলে মেয়ে করছেন, আপনি কি নির্ভরশীল থাকবেন, নাকি যে লাইফস্টাইল মেনটেন করতেন সেটা ছেড়ে দিয়ে এখন বৃদ্ধাশ্রমে চলে যাবেন? লিভিং টু লং। 3 নম্বর হচ্ছে বিইং ডিসেবল ডিউ টু অ্যান অ্যাক্সিডেন্ট। রোগবালাই কালকে
হলে সেটারও একটা সময় পাওয়া যায় যে ট্রিটমেন্ট বা কিছু, দুম করে রাস্তা পার হতে গিয়ে এমন একটা গাড়ি ধাক্কা খেলো যে প্যারালাইজ হয়ে গেল, কোমায় চলে করলে। গেল। তো এই তিনটেরই আপনাকে থ্রু ইন্স্যুরেন্স প্ল্যানিং নিতে হবে। দেন আরেকটা আসে, সেটা হচ্ছে গিয়ে 2 প্রায়োরিটিস, যেটা তার মধ্যে নাম্বার 1 হচ্ছে চাইল্ড এডুকেশন অ্যান্ড ম্যারেজ। আমি ধরে নিলাম যে ম্যারেজটাও নয়, তারা বুঝে নিল বড় হয়ে নিজেদের মতো। রাইট, এখন অনেকের এই ভাবনা চিন্তা আছে, এডুকেশনের দায়িত্ব তো নিতেই আপনার হবে। আজকের দিনে দাঁড়িয়ে প্ল্যান করবেন, হয়তো প্রোডাক্টটা আপনার এক্সপেক্টেড রিটার্ন দেবে না, কিন্তু প্ল্যানিংই করবেন না, তখন গিয়ে লোন নিতে হবে, এবং সেইখানে তো নেগোশিয়েটের জায়গা নেই। আমাকে 3 মাসের মধ্যে 10 লাখ টাকা দিতে হবে, আমি পাচ্ছি না, যে দেবে সে বলবে আমাকে 14% দিতে হবে, একদম। তখন এখানে নেগোসিয়েশনের জায়গা নেই। তো এই জন্যই একটা কথা উঠে আসে, নো বডি প্ল্যানস টু ফেইল, দে ফেইল টু প্ল্যান। কাল করবো করে কাল কিসনে দেখায়, ওই সব ভেবে আর প্ল্যানই করতে পারে না। আর লাস্টেরটা যেটা আছে সেটা রিটায়ারমেন্ট। প্রত্যেক মানুষকে রিটায়ার করতে হয়। অনেক ডাক্তার আমাকে বলে যে আমাদের রিটায়ারমেন্ট এজ কোথায়, কিছুটি। আমি বলি যে আপনি অবশ্যই আপনার নেই, কিন্তু আপনার নিজের চর্চার জন্যে, নলেজ রাখার জন্যে করছেন একরকম, কিন্তু আপনাকে আপনার যেখানে আপনি প্র্যাকটিস করেন ওর ভাড়া আছে, রেন্ট 30,000 টাকা, সেটা জোগাড় করতে হবে। তারপরে আপনার যে স্টাফ থাকে, অ্যাসিস্ট্যান্ট থাকে, তাদের পয়সা দিতে হবে 20,000, তারপরে আপনার নিজস্ব ইনকাম। এটা তো আপনার লায়াবিলিটি, চিন্তা হয়ে গেল। এই জায়গা থেকে তো আপনাকে সরে আসতে হবে। রাইট, তো এটাই হলো কি ব্যাপার, যে মার্জি সে কাম হোনা চাইয়ে, মজবুরি পে নেই। মানে মানসিকভাবেও রিটায়ারমেন্ট, একদমই তাই, মানসিকভাবেও ডিটাচমেন্ট, এটাও রিটায়ারমেন্ট ওয়ান টাইপ অফ। তো এই জিনিসটা যে 3 প্রায়োরিটিস অ্যান্ড 3 পসিবিলিটিস অ্যান্ড 2 প্রায়োরিটিস, এটা প্রত্যেকেরই থাকে। কাল কিসনে দেখা হয় বলে এটাকে আমার মনে হয় না অ্যাভয়েড করা যায়, অ্যাভয়েড করা উচিত। উচিত। আচ্ছা, আপনি তো এতদিন কাজ করছেন, আমরা এতক্ষণে বুঝে গেছি যে জয়ন্তবাবুর নলেজ পরিধি অনেকটাই বেশি। তো আমাকে একটা জানার ইচ্ছে রয়েছে, যেটা হচ্ছে যে যদি এরকম কোনো ঘটনা আপনার রয়েছে যেখানে মানুষ পাগলের মতো ইনভেস্টমেন্ট করেছে, বা ওই ভদ্রলোক বা ওই ভদ্রমহিলা তিনি পাগলের মতো ইনভেস্টমেন্ট করেছেন কিন্তু রিটার্ন জিরো অথবা কিছু। একদম, সেটা খুব, এটাও একটা দারুণ জিনিস। এরকম একটা পাগলাটে ইনভেস্টমেন্ট স্টোরি হিসাবে আমি বলতে পারি যে আমার প্রতিবেশী একজন, সে যখন চাকরিতে জয়েন করে তখন থেকে উনি টুকটাক নিজের সঞ্চয় করতেন, খুব হিসেবি মানুষ। ওনার বিয়ের পর যখন 2 বছরের মাথায় ওনার কন্যা সন্তান হয়, তখন উনি ভাবেন যে না, একটা ভালো প্ল্যান করতে হবে। উনি সেই সময়কার একজন বিমা এজেন্ট পাশে ছিলেন, বললো মেয়ের নামে একটা পলিসি করব। তো একটা বড়ো টাকার ইনভেস্টমেন্ট মেয়ের নামে হয়, এটা ওনার সব থেকে ব্লান্ডার হয়েছিল ডিসিশনটা। কারণ হচ্ছে মেয়ের নামে পলিসি মানে হচ্ছে লাইফ ইন্স্যুরেন্সটা মেয়ের, উনি বাবা হিসাবে প্রিমিয়াম দিচ্ছেন। তো যখন ওনার ডেথ হয়ে গেল, ইনকামটা বন্ধ হয়ে গেল। কোম্পানির একটা ফিচার ছিল, যদি ওনার ডেথ হয়ে যায় তো প্রিমিয়াম দিতে হবে না। তো পলিসিটা ম্যাচিওর করেছিল, কিন্তু ওই সময় ইন দ্য মিন টাইম যে মানি ক্রাইসিস, পয়সা, ওনার মৃত্যুর পর ঘরে টাকা নেই, তখন মেয়ের পলিসিটাও একটা কিছুদিন সময় পর ওটাকে বন্ধ করা হয়েছিল। তো মেয়ের নামের পলিসি বা মেয়ের পারপাসে করছি পলিসি, এই দুটোর মধ্যে কিন্তু একটা বিরাট গ্যাপ আছে। হয়তো উনি বুঝে উঠতে পারেননি বা ওনাকে বোঝাতে পারেনি। তো এটা একটা পাগলাটি ইনভেস্টমেন্ট, এত বড় টাকা, একটা ভালো পারপাস ইনভেস্টমেন্ট, শুধু উনি বলেছিলেন যে মেয়ের নামে পলিসি আমি করতে চাই, তো সেটাই ওনাকে করানো হয়েছিল, এবং ওনার ডেথের পর পরিবার এক পয়সাও পেল না। এই জায়গা থেকেই আমার আরেকটা কোয়েশ্চেন, বা আমরা অনেক সময় দেখি যে আমাদের কাছে ফিনান্সিয়াল প্ল্যানার বলতে যারা শুধুমাত্র জীবন বীমা বিক্রি করছে বা কোনো ধরনের বীমা বিক্রি করছে, আমরা তাদেরকেই বুঝি। এক্স্যাক্টলি প্ল্যানিং বা আলাদা করে কিছু একটা করে দেওয়া, যে তার সাথে বসা, তার সাথে হিসেব করা, তার একটা হয়তো আমরা এমনও দেখি যে ব্যাংক বা বিভিন্ন জায়গাতে, আমি ব্যাংকই বা কেন বলবো, অনেক জায়গাতে আমার পাশের বন্ধু আছে, চল আমার একটা প্ল্যান করে দিতে হবে, কোনো রকম একটা ফুলসের মতো বিক্রি করে দিল সে তার প্ল্যানটা, যিনি নিলেন তিনিও নিয়ে নিলেন, বন্ধু মানুষ করে নিই একটা, ঠিক আছে। ব্যাংকে যেতে গেলেও আমরা দেখি যে ব্যাংক বলছে যে হ্যাঁ ঠিক আছে, একটা আপনি প্ল্যান করুন ইমিডিয়েট বেসিসে, আমাদের এটা টার্গেট আছে স্যার। তো স্যারের দয়া হলো, স্যার করে নিলেন। তো এইগুলো তো আমাদের কোথাও না কোথাও ভুল প্রচণ্ডভাবে হচ্ছে। তো এই যে এই বীমা বিক্রেতা যারা, শুধুমাত্র বীমা বিক্রেতা আমি শব্দটা ইউজ করছি এই কারণে, আর ফিনান্সিয়াল প্ল্যানার অর্থাৎ অর্থনীতির দিক থেকে, অর্থের দিক থেকে আপনাকে প্রপার একটা যারা এডুকেট করে বিক্রি করবে, এই দুটোর মধ্যে
আপনি কিভাবে মানে এটাকে এখন মানুষজনের কাছে এই অ্যাওয়ারনেস কতটা এসেছে বলে আপনার মনে হয়, বা কি এটা যদি একটু বলেন? দেখুন, সোশ্যাল মিডিয়ার ভালো আছে, খারাপ আছে। ভালো দিক এটা যে মানুষের অ্যাওয়ারনেস কিছুটা হলেও বেড়েছে, কারণ রিলসে আপনি অনেক ফিনান্সিয়াল প্ল্যানারদের দেখতে পাবেন, কোনো ইনফরমেশান দেখতে স্পিচ পাচ্ছি, দেখতে পাবেন। right. ইউটিউব চ্যানেল আছে বিভিন্ন ভালো ভালো মানুষের, তারা খুবই অভিজ্ঞ। তো এটা একটা ভালো দিক। আর খারাপ দিক হচ্ছে গিয়ে যে ধরুন আমার কাছে যদি কোনো ক্লায়েন্ট আসে, আমি ফার্স্টে 4-5টা প্রশ্ন করব, দরকার পড়লে নোট নেব, তারপরে কাজ শুরু করব। তো এটা অনেকের হতে পারে যে ওনার কাছে গেলে তো আজকেই কিছু হবে না, আমার বন্ধু এটা পলিসি করেছে, আমাকেও করতে হবে। তো হতে পারে যে আমি দুবার জিজ্ঞেস করবো যে এটা কেন করছেন, এটা ছাড়া হয়তো করব না। তো এটা একটা ব্যাপার যে ও অনেক বেশি প্রশ্ন করে। এদের কাছে গেলে জিজ্ঞেস করবে আপনি আইটিআর ফাইল করেন কিনা, কারণ একটা বড় টাকার টার্ম ইন্স্যুরেন্স আমি কখনোই উইদাউট আইটিআর দিতে পারবেন না, তো রাইট। ওটা তো এই ধরনের ব্যাপারের জন্য অনেকে অ্যাভয়েড করে। অনেকে আছে যে অপরিচিত লোককে আবার অ্যাপ্রোচ করবো, ও তো আমার বন্ধুর দাদা, আমার দাদার সঙ্গে তো প্রায়ই দেখা হয়, কেন উনি না। তো সেটাও একটা বিষয়। আর দ্বিতীয় কথা হচ্ছে গিয়ে প্ল্যানারদের যে কাজ, আপনি যদি বলেন আমার 3 মাস পর এই টাকাটা লাগবে, আমি 3 মাসের জন্য পার্ক করতে চাই, তাহলেও আমার একটা সলিউশন আছে। আপনি যদি বলেন আমার 30 বছর পর টাকা লাগবে, তাহলেও আমার একটা সলিউশন আছে। সোকল বিমা বিক্রেতা যারা, তারা কিন্তু আপনাকে ওই কয়েকটা মানে ওনাদের হাতে যে প্রোডাক্টগুলো থাকে, 5 বছর গতে দিন, বাঁধা কিছু 10 বছর প্রোডাক্ট। পরে পাবেন, 15 বছর দিন, লাইফ টাইম পাবেন। তো ওনাদের ব্যাপারটা ওই ধরনের প্রোডাক্টই শুধু অ্যাভেলেবেল আছে, এটাই আর কি পার্থক্য। তো এই যে জায়গাটা আমরা এখন একটা সময় দেখলাম যে মানুষ শর্ট টার্ম গেনের আশাতে এই বিভিন্ন রকম ফান্ড, চিট ফান্ড যারা করতেন তাদের কাছে টাকা আগে দিয়ে দিতেন। এখন এটা উল্টো হয়ে গেছে। এখন আমরা দেখি যেগুলো রুরাল জায়গার মানুষজন, তারা দেখেন যে বাবা একটা কোনো পার্টিকুলার বিমা কোম্পানি আছে যাদের রিটার্ন হয়তো 6%, 7% বা বরাবর নেই বললেই চলে, কিন্তু ঠিক আছে বাবা, টাকাটা আমার সেভ আছে, তো আমি তাড়াতাড়ি ওকে দিয়ে দিই। এই যে জায়গাটা, এই জায়গাটাতে মানে আলটিমেট তো কোনো গ্রোথ হচ্ছে না। না, আলটিমেট তো কোনো সেরকম সেই অর্থে গ্রোথ হচ্ছে না। গ্রোথ তখনই হবে ধরুন টাকাটা নষ্ট হলো না, এটা যদি একটা পয়েন্ট হতে পারে। তো সেই ক্ষেত্রে একটা জিনিস যে অনেকে যারা 80সির বেনিফিট নেন 1.5 লাখ টাকা, তো 1.5 লাখ টাকার মধ্যে এই বিমা পলিসি ওইটুকুর জন্যই ওটা বেনিফিট হতে পারে। একজনকে ডিসিপ্লিন ইনভেস্টার হয়তো বানাচ্ছে, সেটার জন্য এটা দিতেই হবে প্রত্যেক বছর, ট্যাক্সের হবে না। তো ওইটুকু যদি ধরতে পারেন তো ওইটুকুই গ্রোথ আমরা পজিটিভলি ভাবতে আর পারি। কিছু বড় প্ল্যানিং সেটার দ্বারা হলো না। রাইট। তো আলটিমেট আমাদেরকে এখান থেকে আমরা কনক্লুশন যদি যেতে চাই, তাহলে হচ্ছে যে সবটাই হচ্ছে আপনার সাথে পার্টিকুলারলি মানে নিজের যে গোল আছে, এবং আমি গতানুগতিক কোনো রকম ইন্স্যুরেন্স কেনার আগে আমার যদি নিজস্ব গোলটা আমি জানি, নিজস্ব ভাবনা চিন্তাটা যদি জানি যে আমি 3 বছর পরে কি চাই, 30 ইয়ার্স পরে কি চাই, অথবা 20 বছর পরে কি চাই, অথবা 10 বছর পরে কি চাই, সেটা দেখে তারপরে যদি আমরা প্রপারলি ফিনান্সিয়াল প্ল্যানারদের থেকে প্ল্যানগুলো নিই, তাহলে কিন্তু অনেক বেশি বেনিফিট হবে। একদম। অথবা যদি আমরা দেখি যে না, আমার কাছে বন্ধুর দাদা, ভাই বা আমার ওয়াইফের কেউ, তার সঙ্গে আমরা যদি নর্মাল একটা কোনো রকম বিমা কিনে নিই, তাহলে কিন্তু সেই বেনিফিটটা থেকে আমরা বঞ্চিত হতে পারি। তাই আমাদের কিন্তু আবারও একবার আপনাদের সবাইকে আমি রিকোয়েস্ট করব যে সমস্ত কিছু আপনারা নিজেরা নিজেদের বিবেক, বুদ্ধি, বিবেচনা দিয়ে বিচার করবেন, এবং ফিনান্সিয়াল প্ল্যানার যারা রয়েছেন তাদের থ্রুতেই সারা জীবনের আমাদের কষ্টার্জিত যে টাকা পয়সা, সেটাকে আমরা প্রপারলি যাতে গাইডেন্সের দ্বারা আরও বেশিভাবে বাড়াতে পারি, সেটার দিকে আমাদের কিন্তু প্রত্যেকের নজর দেওয়া উচিত। আজকে আমাদের সঙ্গে অতিথি হিসেবে ছিলেন মিস্টার জয়ন্ত চৌধুরী। আজকে অনেক কিছু জানতে পারলাম, আমাদের কি করে আমরা আর্থিকভাবে স্বাধীনতা পেতে পারি, রিটায়ারমেন্ট, আমাদের মানসিক দিক থেকে আমরা কি করে আরও ভালোভাবে জিনিসটা থেকে অ্যাটাচ থেকে ডিটাচড হতে পারি, সেগুলো সম্পর্কে জানলাম। নেক্সট কোনো দিন আর একবার মিস্টার চৌধুরীর সাথে আমরা বসবো, আরও ডিটেলে আলোচনা করব। ততক্ষণের জন্য ধন্যবাদ, প্রত্যেকে ভালো থাকবেন। আর অবশ্যই এরকম ভালো ভালো টপিক দেখতে এবং আরও নলেজ গেইন করতে, এক্সপ্লোর উইথ দীপ দত্ত এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।